আচ্ছা, এখন হচ্ছে আমাদের ধমনীতন্ত্র নিয়ে পড়াশোনা করা লাগবে। তো এই মুহূর্তে আমাদের ফোকাসটা আরও অনেক বেশি ব্লক করতে হবে, কারণ টপিকটা কমপ্লেক্স। মাথায় যদি মানে কি বলবো, তুমি যদি ইম্পর্টেন্সের সাথে এটা না দেখো তাহলে কখনোই বুঝতে পারবে না, এবং স্পেশালি বই দেখলে মাথা ঘুরাবে, সোজা কথা মাথা ঘুরাবে। সো অবশ্যই খুব মনোযোগ দাও। এতক্ষণ যা মনোযোগ দিছো তো দিছোই, এখন আরও বেশি মনোযোগ দিতে হবে। খেয়াল করো, আমাদের ধমনীতন্ত্রে, অর্থাৎ আমার না, রুই মাছের ধমনীতন্ত্রে 2 সেটস অফ ধমনী পাওয়া যায়, 2 ধরনের। একটা হচ্ছে বহির্বাহী আর একটা হচ্ছে অন্তর্বাহী। নাম শুনলেই বোঝা যায় তারা একটা হচ্ছে বাহিরে চলে যাচ্ছে, একটা হচ্ছে ভিতরে আসতেছে, ঠিক আছে? সো আমার আসলে অন্তর্বাহীটা শুরুতে লেখা দরকার ছিল, যাই হোক হোয়াটএভার, সমস্যা নেই। অন্তর্বাহী একটা, বহির্বাহী আরেকটা। আমি তোমাকে পড়াইছিলাম যে নাম শুনলে এটা বোঝা যায় যে এটার কাজটা কি হবে। কেন দেখো, ব্রাঙ্কিয়াল শব্দের অর্থ বুঝাইছি ফুলকা রিলেটেড, আর বহির্বাহী মানে কি বাহিরে। তাহলে ফুলকার বাহিরে, তাহলে ফুলকা থেকে বাহিরের দিকে যে রক্ত নিয়ে যাবে সে হচ্ছে বহির্বাহী ধমনী। আর অন্তর্বাহী কি? অন্তর্বাহী, আসতেছে ভিতরে, অন্ত মানে ভিতরে, তাহলে ভিতরে আসতেছে। কার ভিতরে? ব্রাঙ্কিয়াল মানে ফুলকার ভিতরে। দ্যাটস ইট মাই বয়। সো আমার যদি এখানে একটা ফুলকা চিন্তা করি, এটা হচ্ছে আমার ফুলকা, তাহলে এই ফুলকায় আমার যেই ধরো সে টু সে এখানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসবে, তাই না? ফুলকায় কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসবে আমরা জানি। আর ফুলকা থেকে বের হয়ে যাবে, ওয়েট এ মিনিট, ফুলকা থেকে বের হয়ে যাবে আমাদের অক্সিজেন সমৃদ্ধ রক্ত, তাই না? আমার মনে হয় তোমরা এটা বোঝার কথা। এটা খুব কঠিন কোনো রকেট সায়েন্স না। আমি একটু সৌন্দর্যের জন্য না হয় এটা একটু ফিল আপ করে দিলাম। আচ্ছা, এখন আসি আমি তোমাকে যা বুঝাচ্ছিলাম। খেয়াল করো, তাহলে এখানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত, এখানে অক্সিজেন যুক্ত রক্ত বাহিরে বেরিয়ে যাচ্ছে। তাহলে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফুলকায় ঢুকতেছে, দেন ফুলকা এটাকে ফিল্টারিং করতেছে, ব্লাডটাকে, কার্বন ডাইঅক্সাইডটাকে বাইরে বের করে দিবে, অক্সিজেনটাকে রক্তর মধ্যে, মানে অর্থাৎ ওদের সার্কুলেটরি সিস্টেমের মধ্যে ইন্ট্রোডিউস করলো, অর্থাৎ প্রবেশ করাইলো। এখন খেয়াল করো যে এদিকে, আচ্ছা এটার নাম কি হবে? অন্তর্বাহী না বহির্বাহী? ফুলকার ভিতরে আসতেছে, তাহলে এটার নাম হবে কি? অন্তর্বাহী। কোথায় আসতেছে? কার ভিতরে আসতেছে? ব্রাঙ্কের ভিতরে, অর্থাৎ ফুলকার ভিতরে। তাহলে অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। ভাই বুঝছো কোনটা অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী? আবার এটা তাহলে কি হবে? বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। দেখো, এখন আমি যখন ধমনীতন্ত্র পড়াচ্ছি তোমাদের এখানে দুইটা কঠিন কনসেপ্ট মাথার মধ্যে বসবে, যেই কনসেপ্টটা অনেকের মাথার মধ্যে ভুল থাকে। ভুল থাকাটা স্বাভাবিক, নর্মাল কমন সেন্স। আমি একটু আগে যা পড়াইছিলাম নর্মাল কমন সেন্স থেকে পড়াইছি। সো এখন আসো কি জিনিসটা আমি তোমাকে একটু ভুল পড়ায় আসছি। দেখো, একটু ভুল পড়াইলেও এটা ভুলটা পড়ানো দরকার ছিল, কারণ হচ্ছে নর্মাল জেনারেল কনসেপ্ট মানে ঠিক থাকার জন্য। আসো দেখো, তুমি জানো নর্মাল একটা কনসেপ্ট, আমি ভুল পড়াই না, তুমিও ভুল জানো। সেটা হচ্ছে ধমনী সবসময় অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করবে। এই যে ব্যতিক্রম উদাহরণ, ফুসফুসীয় ধমনী যেরকম অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে, ফুসফুসীয় ধমনী যেমন কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত পরিবহন করে, ঠিক তেমনি অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত পরিবহন করতেছে। ফুলকায় ঢোকার আগে তো সেটা অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী থাকে। সো ফুলকা থেকে বের হয় হচ্ছে বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, সেইটাই কিন্তু ঠিকই অক্সিজেনযুক্ত রক্ত ক্যারি করে। সো অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী কিন্তু কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত পরিবহন করতেছে, যেটা আমি যদি তোমাকে একটু কঠিন করে এমসিকিউতে দেয় তুমি হয়তো ফুট করে ক্যাচ করতে পারবে না। বাট এটা কতটা সহজ ক্যাচ করা, তুমি যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, তোমার যদি বেসিক ক্লিয়ার থাকে যে কে কোথা থেকে ব্লাড কোথায় নিয়ে আসতেছে, এই জিনিসগুলোই আসলে ক্লিয়ার থাকে না। মানে হয়তো রুই মাছ টপিকটা অনেক সোজা, বাট আমি একটু ঘুরে প্রশ্ন করি, পোলাপাইন বলে ভাইয়া এত কঠিন প্রশ্ন করলেন। আরে এত কঠিন প্রশ্নের কি আছে, এটা তো সহজ প্রশ্ন বাবা, একটু মাথা একটু থিঙ্ক কর, এটা এমন কোনো কঠিন কোনো কিছু না। আচ্ছা, তাহলে এইটা বুঝতে পারছো তো ভাইয়ারা? হ্যাঁ, এটা বুঝতে পারছো ভাইয়া আপু সবাই? এখন দেখো কি পড়াবো এরপরে। আচ্ছা, যেটা বলতেছিলাম যে একটু যখন সিম্পলিস্টিক ডায়াগ্রামে গেছিলাম, তাহলে হোয়াট ওয়াজ দ্য ফল্ট? ফল্ট ছিল যে আমি বলছিলাম ফুলকা থেকে ধমনীতন্ত্রে যাচ্ছি, বাট হার্ট থেকে কিসের মাধ্যমে ফুলকায় যাচ্ছে সেটাতে আমি আসিই নাই। কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহনটা কিসের মাধ্যমে হচ্ছে আমি সেটাতেই আসি নাই।
ধমনী থেকে নর্মালি আমরা জানি যে হার্ট থেকে যেটা বের হয় সেটা কি হয়, ধমনী হয়। এটা কারেক্ট। হার্ট থেকে বের হবে ধমনী, হার্টে ঢুকবে শিরা, এটা একদম কনস্ট্যান্ট ধ্রুব সত্য কথা, সব জায়গায় এটা খাটে। তাহলে হার্ট থেকে যেটা বের হয়েছে অবশ্যই ওইখান থেকে ধমনীতন্ত্র শুরু হয়ে গেছে। এক্স্যাক্টলি মাই বয়, ওইখান থেকে আসলে ধমনীতন্ত্রটা শুরু হয়ে গেছে। আসলে ধমনীতন্ত্র এখান থেকে শুরু হয়ে গেছে। সো হার্টের এই পাশে হচ্ছে শিরাতন্ত্র, অর্থাৎ এই পাশে যা কিছু আছে শিরাতন্ত্র, হার্টের এই পাশে হচ্ছে ধমনীতন্ত্র, মাঝখানে কৈশিক জালিকা। অর্থাৎ এই ফুলকায় যাওয়ার প্রসেসটাও অ্যাকচুয়ালি ধমনীতন্ত্র হয়ে যাচ্ছে। ফুলকায় যে যাচ্ছে যে আর্টারিটা, সেটাও কিন্তু ধমনী হয়ে যাচ্ছে। সো ফুলকা ইনক্লুডেড বেসিক্যালি। সো ধমনীতন্ত্রের কথাটা এই জায়গায় আসলে ঠিক না। সো এই জায়গায় এখন আমি তোমাদেরকে একটু কারেক্ট করাই, ঠিক আছে? এখন কারেক্ট করাইলে তোমার মাথার মধ্যে ঢুকবে, নাহলে এতক্ষণ ঢুকতো না। সেটা হচ্ছে ধমনীতন্ত্র না বলে কি ধমনী সেটা লিখে দাও বাবা, ঠিক আছে? কি ধমনী? এটা হবে বহির্বাহী, কারণ বাহিরে নিয়ে যাচ্ছে, বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। এখন তোমার মাথায় ঢুকবে বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। আর এই জায়গায় এটা হচ্ছে অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীর মাধ্যমে যাচ্ছে। এখন আসো কোনটা কতটা করে থাকে। এই বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী কয়টা থাকা উচিত? 4টা নাকি 4 জোড়া? অবভিয়াসলি 4 জোড়া, কারণ ফুলকা 4 জোড়া, প্রতি জোড়া ফুলকার জন্য আমার একটা করে ধমনী। সো এইটাই হয়, হিসাবটা এরকমই নর্মাল। 4 জোড়া বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী এবং 4 জোড়া অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। আচ্ছা, 4 জোড়া লেখাটা একটু ইংলিশে লিখলে ভালো হতো, কারণ এটা নাইলে 4 মনে হয়, 4-এর বদলে 8 মনে হবে। ঠিক আছে, বুঝা গেল? আমার মনে হয় বুঝা যাওয়ার কথা, একটু বুঝা যাওয়ার কথা। একটু কমপ্লেক্স করে দিছি এখন ছবিটা। দেখো, সিম্পলিস্টিক ডায়াগ্রাম আর সিম্পলিস্টিক নাই, এটা কিছুটা কমপ্লেক্স করে দিছে, আরও কমপ্লেক্স হবে। আমি কমপ্লিট সংবহন একবারে পড়াই দিব আবার লাস্টে, একদম লাস্টে, ঠিক আছে? যেটা বইয়ে হয়তো তুমি ওভাবে পাবাও না। তো আসো, তো এখন আমরা যদি ধমনীতন্ত্র করতে হয়, তাহলে আমরা জানি ধমনী বের হয় কোথা থেকে? ধমনী বের হয় কোথার থেকে? হার্ট থেকে। তাহলে আমাকে ছবিটা আঁকা শুরু করতে হবে হৃৎপিণ্ড থেকে। হৃৎপিণ্ড থেকে মাই বয়। ধমনী যেহেতু বের হয় হার্ট থেকে, পুরো ধমনীতন্ত্রের সৃষ্টি হয়েছে যেহেতু হার্ট থেকে, তাহলে আমাকে হার্ট থেকে চিত্রটা ড্র করতে হবে। সো তোমরা কি প্রস্তুত? সো আসো, আমরা মনে হয় সকলেই প্রস্তুত। আচ্ছা, আমি একটা কাজ সরি, আমরা কি এই পেজেই ছবিটা এঁকে ফেলবো নাকি আরেক পেজে ছবিটা নিব, বুঝতে পারতেছি না। ওয়েট, আচ্ছা, আমরা এই পেজে একটা রাফ ছবি আঁকি না। রাফ ছবি আঁকার মানে হয় না, এটার থেকে বরং হচ্ছে আমরা তাহলে এটা না কয় জোড়া? 4 জোড়া, 4 জোড়া। তাহলে এত বড় জায়গা ফাঁকা রাখবো? মাঝখানে নিলেই তো পারতাম। আচ্ছা, এখানে আঁকা শুরু করি, আসো আল্লাহ নাম। তো আমরা এখানে একটা হার্ট দিতে হবে, এটা হচ্ছে আমার এট্রিয়াম। তো অ্যাজ ইউজুয়াল আমি এট্রিয়ামের নিচেটা ফাঁকা রাখি নাই। সো এখন আমি ফাঁকাটা করে দিচ্ছি। ফাঁকা রাখি নাই তো কি হয়েছে, ফাঁকাটা করে দিচ্ছি। দেন ঠিক আছে, এই হলো আমাদের একটা হার্টের অবস্থা। দেন এই হার্টের ভেন্ট্রাল অ্যাওর্টা থেকেই আমার হচ্ছে একটা ব্রাঙ্কিয়াল ধমনী তৈরি হবে, একটা, ঠিক আছে? আচ্ছা, এটা তো বুঝাইতে ঝামেলা। ওয়েট,
এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, এরকম করে চারটা যাবে। তো এটা এই চারটা ধমনী অন্তর্বাহী সেটা কোথায় যাবে? ফুলকাতে আলটিমেটলি। সো চারটা ফুলকা আঁকতে হবে এই জায়গায়। আমি ছবিটা আবারও আঁকবো, হ্যাঁ, কোনো সমস্যা নেই। এখানে আমরা একটু রাফ না হয় আঁকি, আগে বুঝি ব্যাপারটা, কারণ এটা কমপ্লেক্স। দুইবার না আঁকলে তোমরা হয়তো মানে মাথায় ধরবে না, এই জন্য আমি দুইবার আঁকবো। এই হলো ফুলকা। তো ফুলকাতে কিছু নকশা করো, এই ফুলকাতে একটু নকশা করে দিলে বইয়ের মতো হয়ে যাবে। হ্যাঁ, একটু ড্র করো এইগুলো, তাইলে হচ্ছে একটু ঝাঁকানাকা কিছু দিয়ে দাও, তাইলে হয়ে যাবে। এই হচ্ছে আমাদের ফুলকা চারজোড়া। তো মজার ব্যাপার হচ্ছে কি, তোমার কিছু হেমিব্রাঙ্ক ফুলকা থাকে, তোমার হচ্ছে যে এগুলো হচ্ছে হোলোব্রাঙ্ক ফুলকা। এখন হোলোব্রাঙ্ক ফুলকা কি, হেমিব্রাঙ্ক, আবার হচ্ছে সুডোব্রাঙ্ক কি জিনিস আমরা সেটা দেখব, পরে জানবো। তো ধরো এখানে আমার একটা একটু আলাদা কালার আঁকি, সেটা হচ্ছে আমাদের একটা সিউডোব্রাঙ্ক আছে, অর্থাৎ সিউডোব্রাঙ্ক মানে হচ্ছে এটা একটা মিথ্যা ফুলকা বেসিক্যালি। হ্যাঁ, এটা ফুলকা না, ফুলকার মতো একটা অংশ। তো এখানেও সাপ্লাই দিল, ধরো দিল, কিন্তু সুডোব্রাঙ্কে সাপ্লাই দিবে না, দাঁড়া ওয়েট, সুডোব্রাঙ্কে দিবে না। তাহলে এইটা বোঝা গেল তো। তাহলে চার জোড়া ফুলকায় আমার চারটা বহির্বাহী অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী সাপ্লাই দিল। অ্যান্ড দেন আমার হচ্ছে এখানে আমার কার্বন ডাইঅক্সাইডটা পুশ করলো, অক্সিজেন তো এটার ভিতরে আছে ফুলকার ভিতরে, তো ফুলকা অক্সিজেনটা দিয়ে দেবে কোথায় জানো? ফুলকা কিন্তু এখানে দিবে না, ফুলকা দিবে হচ্ছে বহির্বাহীতে, বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। সো বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীগুলো ধরো এই সাইড দিয়ে, হ্যাঁ, ধরো এই সাইড দিয়ে, এটার উপরে উপরে, এই সাইড দিয়ে, এই সাইড দিয়ে, সরি নিচ দিয়ে কেন আঁকলাম, এটার উপরে রাখছি, এটার উপরে রাখছি, এটার উপরে আঁকবো, আর এটার উপরে আঁকবো, শেষ, চারটা আঁকা হয়ে গেছে। তো চারটা বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীতে অক্সিজেন যাবে। সো অক্সিজেনগুলো এইভাবে করে, বুঝতে পারছো, কার্বন ডাইঅক্সাইড আসতেছে হচ্ছে অন্তর্বাহী থেকে, তো আর ফুলকা ফিল্টারিং করে কার্বন ডাইঅক্সাইড তো সে বাহিরে বের করে দিবে, আর অক্সিজেন যেটা পরিবেশ থেকে গ্রহণ করছিল সেই অক্সিজেনটা সে হচ্ছে বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী যেটা সবুজ, সেই ব্রাঙ্কিয়াল ধমনীতে সে দিয়ে দিবে। অ্যান্ড দেন এরপরে অনেক ঘটনা ঘটবে, তার মধ্যে এইটা স্পেশাল ঘটনা ঘটে যে এটা হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। সো তৃতীয় চতুর্থ নাম্বার যে ব্রাঙ্কিয়াল ধমনী, এই ধমনীটা কিন্তু একসাথে হয়ে যায়। এখানে হয়তো তোমাদেরকে দেখাতে পাইতেছি না, এই দুইটা ধমনী একসাথে হয়ে যায়। আমরা এটা রাফ আঁকতেছি ভাই, এটা তোমরা সুন্দর করে আঁকার দরকার না, রাফ আঁকতেছি। সুন্দর করে কেমনে আঁকতে হয় আমি একদম সুন্দর করে দেখাবো। সো এই দুইটা একসাথে হয়ে তারপরে এরকম জোড়া লাগে। আর এই দুইটা সরাসরি সবাই একটা স্পেশাল আর্টারিতে যুক্ত হয়, সবাই। আর এই দেখো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, প্রথম দ্বিতীয় সরাসরি এই অ্যাওটার সাথে যুক্ত হয়, কিন্তু তৃতীয় চতুর্থ আগে নিজেদের মধ্যে জোড়া লাগে, তারপরে এই লম্বা ধমনীর সাথে যুক্ত হয়। এই লম্বা ধমনীটার নাম হচ্ছে ল্যাটারাল অ্যাওর্টা। এখন চিন্তা করে দেখো, আমরা কিন্তু চারটা বলি নাই আমাদের অন্তর্বাহী বহির্বাহী ধমনী, বলছি চার জোড়া, অর্থাৎ এক পাশ দেখতে পাচ্ছি আমরা, মাছের এক পাশ দেখতেছি, ওই পাশেও তো ধমনী আছে এক্স্যাক্টলি। সো ধরো এই পাশ থেকে একটা ধমনী আসলো, অর্থাৎ পিছনের পাশে আছে, ওই পাশে আছে, তো ওই পাশেরও তো একটা ল্যাটারাল অ্যাওর্টা আছে, ওই ল্যাটারাল অ্যাওর্টার সাথে এটার সংযোগ হবে, এবং সংযোগ হইলে এটা একটা সার্কেলের মতো তৈরি করে ফেলবে। এই পুরা সার্কেলটার নাম তখন হয়ে যাবে সার্কিউলাস সেফালিকাস। দেখো সার্কিউলাস সেফালিকাস, মনোযোগ দিয়ে দেখো, এগুলো নাইলে মাথায় ঢুকবে না, শব্দগুলো কঠিন। সার্কিউলাস সেফালিকাস, তাহলে এই যে ল্যাটারাল অ্যাওর্টা দুইটা মিলে কি করলো, সার্কিউলাস সেফালিকাস তৈরি করলো। মজার ব্যাপার হচ্ছে এখান থেকে উপরের দিকে দুটো ব্রাঞ্চ দেয়, যেটা হচ্ছে ব্রেনের দিকে যায়। সো ব্রেনের দিকে কে যাবে, ব্রেন শব্দ সংক্রান্ত অর্থ হচ্ছে ক্যারোটিড। সো ক্যারোটিড আর্টারি যাবে হচ্ছে ব্রেইনে, ঠিক আছে। আচ্ছা, তারপরে এই প্রথমটার থেকেই কিছু ব্রাঞ্চ উপরে সিউডোব্রাঙ্কে সাপ্লাই দিবে, সেটা আলাদা বিষয়। আচ্ছা ওকে, আবার ক্যারোটিড আর্টারিজ তো সার্কুলার সেফালিকাস থেকে উপরে একটা ব্রাঞ্চ নিচ্ছে, আর সার্কুলার সেফালিকাস মূলত নিচের দিকে একটা অ্যাওর্টা তৈরি করে, অনেক মোটা একটা অ্যাওর্টা, যে অ্যাওর্টার নাম হচ্ছে ডর্সাল অ্যাওর্টা। তাহলে আমরা ভেন্ট্রাল অ্যাওর্টা পাইলাম, ডর্সাল অ্যাওর্টাও পাইলাম,
খেয়াল করে দেখো, এই জায়গায় ছিল আমাদের ভেন্ট্রাল অ্যাওর্টা বা সম্মুখ অ্যাওর্টা। তাহলে ভেন্ট্রাল অ্যাওর্টা থেকে আমার পুরো একটা ধমনীতন্ত্র কমপ্লিট হয়েছে, এবং পুরো ধমনীতন্ত্র দেখো, ধমনীতন্ত্র মজার একটা বিষয় কি জানো, পুরো ধমনীতন্ত্র শুরুটা হয়েছে হচ্ছে ভেন্ট্রাল অ্যাওর্টা থেকে। পুরো ধমনীতন্ত্রের প্রায় শেষ, মানে পুরা শেষ না হইলেও মানে মেইন বড় অ্যাওর্টা যেখানে শেষ সেটা হচ্ছে ডর্সাল অ্যাওর্টা। কারণ এরপরে যেগুলো তৈরি হয়েছে এগুলো প্রায় ব্রাঞ্চ, বিভিন্ন ব্রাঞ্চ, অনেকগুলো শাখা প্রশাখা তৈরি হয়েছে। তার মধ্যে চারটা প্রধান শাখা তৈরি হয় এই ডর্সাল অ্যাওর্টা থেকে। এই চারটা প্রধান শাখার নাম কি এবং তারা কোথায় সাপ্লাই দেয়, এটা পরীক্ষায় এমসিকিউতে বেশি আসে, তো সেটা তোমাদেরকে একটু পড়তে হবে। তো সেটা আমি পড়াই দেবো, সমস্যা নাই, বাট এইটা আগে বুঝছো কিনা দেখো। আমি আবার রিপিট করি ছবি। সো ছবি রিপিট করার আগে আমরা একটু বইয়ে যাই, বই থেকে আমরা আগে ছবিটা দেখে আসি। দিস ইজ দ্য ভেরি মাচ বিভৎস ছবি অফ আওয়ার কি বলবো, লাবিও রহিতার ধমনীতন্ত্র। খেয়াল করে দেখো কি বলছে। দেখো, এই একটা ফুলকা, এই একটা ফুলকা, এই একটা ফুলকা, এই একটা ফুলকা, প্রত্যেকটা ফুলকারই উপরের দিকে নীল কালারের। দেখো ওরা কিভাবে আঁকছে, খেয়াল করো, দেখছো? আচ্ছা, তারপরে দেখো সিউডোব্রাঙ্কে কোনো কিন্তু সাপ্লাই হবে না, অন্তর্বাহীর সিউডোব্রাঙ্কে কোনো সাপ্লাই নেই। যখন বহির্বাহীতে আসছে, বহির্বাহীর টেকনিক হচ্ছে অন্তর্বাহীর উপরে আঁকবা, অন্তর্বাহীর উপরে আঁকবা, অন্তর্বাহীর উপরে আঁকবা, অন্তর্বাহীর উপরে আঁকবা। এটা সরাসরি ল্যাটারাল অ্যাওর্টায় যুক্ত হবে, কিন্তু এই দুইটা আগে যুক্ত হবে নিজেদের মধ্যে, তারপর হবে এখানে। আচ্ছা, আর প্রথম বহির্বাহীটা একটু এরকম তোমার সিউডোব্রাঙ্কে সাপ্লাই দিবে, এবং উপর থেকে অপথ্যালমিক আর্টারি আসবে, অপথ্যালমিক আর্টারি যেটা হচ্ছে চোখে সাপ্লাই দিবে। এখানে চোখ আছে ঘাসফড়িংয়ের, সরি রুই মাছের, সো সেখানে চোখে সাপ্লাই দিবে। আর এই ব্রাঞ্চটা মূলত হাইওয়েট ধমনী, এই হাইওয়েট ধমনীর একটা ব্রাঞ্চ হচ্ছে অপথ্যালমিক আর্টারি। ওকে, না ওইটার ব্রাঞ্চ বলা যায় না, আচ্ছা ওয়েট, ওটা ব্রাঞ্চ বলা ঠিক হবে না। সো হাইওয়েট ধমনীটা মূলত সিউডোব্রাঙ্কে সাপ্লাই দেয়, হ্যাঁ। আর হচ্ছে অপথ্যালমিক ধমনীতে সে হচ্ছে অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন হচ্ছে, আচ্ছা হোয়াট এভার, সমস্যা নেই। দেন হচ্ছে ডর্সাল অ্যাওর্টা। ওকে, তো এই হচ্ছে আমাদের মোটামুটি ছবিটা, তোমাদেরকে এই ছবিটাই আঁকতে হবে পরীক্ষায়। তো আমি কি তোমাদেরকে আরেকবার এঁকে দেখাবো? আমার মনে হয় এঁকে দেখানো দরকার আছে, একেবারে যে নাই তা না, দেখার দরকার আছে। সো আমি একটু আবার সুন্দর করে এঁকে দেখাই তোমাদেরকে, আসো। সো লেটস ড্র আওয়ার ধমনীতন্ত্র। দেখো ধমনীতন্ত্র আঁকার জন্য যেহেতু সব কিছুই ফুলকার সাথে রিলেটেড, ফুলকাতে আসবে ফুলকা থেকে যাবে, তাহলে চারটা ফুলকা আগে এঁকে ফেলা ভালো। তাহলে সবাই আমার সাথে চারটা ফুলকা এঁকে ফেলি। সো ফুলকাগুলো আমার ইচ্ছা হইলো পিঙ্ক দিয়ে আঁকবো। কই আমার একটা পিঙ্কি পিঙ্ক কই বেশি, সো পিঙ্কি পিঙ্ক দিয়ে আঁকলাম। এই হচ্ছে আমার একটা ফুলকা, এই হচ্ছে আমার আরেকটা ফুলকা, মোটামুটি ভালো ফাঁক দিয়ে আঁকবা, নাইলে আঁকতে ঝামেলা হবে। এই হচ্ছে আমার আরেকটা ফুলকা, আরেকটা হচ্ছে আমার এখানে আরেকটা ফুলকা, অনেক নিচে নামাই ফেলছি না। আচ্ছা, আমরা একটা কাজ করি, সেই কাজটা হচ্ছে একটু কমাই ফেলবো, ছোট করে ফেলবো সাইজ, এবং পুরো জিনিসটা একটু উপরে নিয়ে যাব। তাও না পোষাইলে এগুলোর একটু উপরে নিয়ে যায়। আচ্ছা, এখন আসো ভাইয়া, সেটা হচ্ছে আমার এইখানে আবার আরেকটা সিউডোব্রাঙ্ক দিতে হবে। সিউডোব্রাঙ্কটা আমি ইচ্ছা করে একটু অন্য কালারে রাখবো, কারণ যাতে এটা বোঝা যায় যে এটা সিউডোব্রাঙ্ক ফুলকা, এটা মিথ্যা ফুলকা। সিউডো মানে শব্দের অর্থ কি? মিথ্যা। তাইলে এখানে আমরা হলুদ কালার একটু আমাদের ঝাঁকানাকাগুলো করি। দেখো যেভাবে আঁকতেছি ভাইয়া, সেভাবে তোমরা পরীক্ষার খাতায় আঁকবে, ঠিক আছে? এইভাবে করে তোমরা ধমনীতন্ত্রের ক্ষেত্রে আগে ফুলকাগুলো এঁকে নিবে, ঠিক আছে? সিউডোব্রাঙ্কও আমাদের দিলা। এখন আসো, তাহলে চারটা ফুলকা হইল, সামনের দিকে চারটা ফুলকা আছে, পিছনের দিকে চারটা ফুলকা আছে, অর্থাৎ চারটা ফুলকা।
তাহলে 4 জোড়া ফুলকায় আমার 4 জোড়া অন্তর্বাহী ধমনী আসবে। তাহলে অন্তর্বাহী ধমনী আসার জন্য আমাদের হার্ট আঁকতে হবে, কারণ হার্টের ভেন্ট্রাল অ্যাওর্টা থেকে কিন্তু সব কিছু শুরু হয়। আমরা বলছি ধমনীতন্ত্র শুরুটা হচ্ছে কোথা থেকে? হার্টের ভেন্ট্রাল অ্যাওর্টা থেকে। কোথা থেকে? হার্টের ভেন্ট্রাল অ্যাওর্টা থেকে। সো আমাদের হার্টের আগে একটা এট্রিয়াম আঁকি সুন্দর করে, এই একটা এট্রিয়াম, তারপরে এই হচ্ছে এই আমাদের ভেন্ট্রিকল, এই মোটামুটি দিলেই হবে ভেন্ট্রিকল। তারপরে এটা হচ্ছে আমাদের বালবাস আর্টেরিওসাস, দেন হচ্ছে এটা আমাদের অ্যাওর্টা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ভেন্ট্রাল অ্যাওর্টা। তাইলে আমাদের এটা ছিল এট্রিয়াম। এট্রিয়ামের এদিকে একটু সাইনাস ভেনাসাস দেখাইতে হবে, যেটা আমি প্রত্যেকবারই দেখাইতে পারি না, কারণ আমি আগে ডায়মন্ড শেপ এঁকে নিই, তারপরে এভাবে করে। ঠিক আছে, সো এটা ধরো অ্যাওর্টা, এটা হচ্ছে ভেন্ট্রিকল, এটা হচ্ছে বালবাস আর্টেরিওসাস, আর এটা সাইনাস ভেনোসাস। তাহলে সাইনাস ভেনোসাস, এট্রিয়াম, ভেন্ট্রিকল, বালবাস আর্টেরিওসাস এবং ভেন্ট্রাল অ্যাওর্টা। তো আমরা এই অংশে আমরা এত কিছু মার্ক করব না, এত কিছু মার্ক করলে ধমনীতন্ত্রে আমরা পার পাবো না, সো আপাতত মার্ক করলাম না। তো এখন আমরা যেহেতু কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত পরিবহন করাচ্ছি, সো আমি এগুলোকে নীল দিয়ে দেখাচ্ছি। আমি এখন একটা চোরা টেকনিক অবলম্বন করবো, সেটা হচ্ছে আমি একটু মোটা করে দেব। তোমরা তো আর মোটা করতে পারবা না, আমি এখানে মোটা করে দিব, একটু কমাইনি। সো এইখান থেকে একটা যাবে, যেহেতু ধমনী এটার উপরে দিতে হবে আবার। আচ্ছা, উপরে 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 উপরে, ঠিক আছে। তাহলে তোমরা আঁকার সময় কি করবা, এটা এখন দেখাই। তোমরা আঁকার সময় এইরকম একদিকে লাইনটা লম্বা করে এঁকে ফেলবা, দেন তোমার ফুলকা বরাবর দাগগুলা টানবা, ফুলকা বরাবর দাগগুলা টানবা, ফুলকা বরাবর দাগ টানবা, দেন ফাঁকা জায়গাগুলোর মধ্যে থেকে এরকম ব্রাঞ্চ বের করে দিবা সোজা। তোমাদের জন্য টেকনিকটাও বলে দিলাম। তাহলে এইভাবে করলে আঁকলে ছবিটা সুন্দর হবে মোটামুটি। তো এই হলো ঘটনা। আমি তো মোটা দিয়ে এঁকে ফেলছি, তোমাদের তো থাকবে না, তোমরা পেন্সিল দিয়ে এরকম ডাবল ডাবল করে আঁকতে হবে, ঠিক আছে। আর ভিতরে একটু পারলে অ্যাশ কালার দিয়ে করে দিও, টাইম থাকলে, দরকার নেই। এরপরে এখন আসো ভাইয়া, যেহেতু অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত এখানে নিয়ে আসছিল, তো আমি আগেই বলছিলাম এখানে কি ঘটনা ঘটবে। কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত এখানে দিয়ে দিবে, অক্সিজেনযুক্ত রক্ত ছাড়বে কোথায়? এটারও উপরে। তো এটার উপরে কি আছে? বহির্বাহীটা। তো বহির্বাহীটা হচ্ছে আমাদের লাল কালারে আঁকতে হবে, এটা বেশি কড়া লাল, আমি একটু কম লাল চাচ্ছি, একটু বেশি লাল, এরকম লাল নেই। তো আমি এটাকে একটু মোটা করে দেব। সো আমি প্রত্যেকবারই চোরা আমি অবলম্বন করব এই 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 এই। তা আমি বলছিলাম তোমাদেরকে একটা কথা শুরুতেই, যে ধরো এটা হচ্ছে আমাদের প্রথমটা হচ্ছে উপর থেকে, এখানে শুরু হয় উপর থেকে, 1 2 3 মার্কিং করতে হবে উপর থেকে। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম বহির্বাহী ধমনী, বহির্বাহী না, এটা হচ্ছে অন্তর্বাহী, এটা ফুলকার ভিতরে ঢুকতেছে, অন্তর্বাহী, প্রথম অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, পুরাটা লিখবা তোমরা, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ, ঠিক আছে। অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, তোমরা পুরাটা লিখবা, আমি পুরাটা লিখতেছি না, শুধু অন্তর্বাহী লিখে দিচ্ছি, বোঝার জন্য এনাফ হইলে এনাফ। দেখো শিক্ষকের কোনো ভুল নাই, আমি যদি ভুলও করি পুরাটা নাও লিখে আমার মার্ক কেউ কাটতে আসতেছে না, বাট তোমার মার্ক কাটতে পারে, ঠিক আছে। সো লেভেলিং তোমরা ফুল করবা। তো তোমাদেরকে বলছিলাম তৃতীয় এবং চতুর্থ অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীর ক্ষেত্রে এগুলো কিন্তু সবগুলো ধমনী জোড়া জোড়া, সামনে আমরা দেখতে পাচ্ছি, পিছনে আরেক জোড়া আছে। তাহলে তৃতীয় এবং চতুর্থ যে জোড়াটা, তৃতীয় এবং চতুর্থ ব্রাঙ্কিয়াল ধমনী আগে নিজেদের মধ্যে মিট আপ হবে, কি বলছিলাম, আগে নিজেদের মধ্যে মিট আপ হবে, তারপরে তারা হচ্ছে লেটারাল অ্যাওর্টা মিলিত হবে। কিন্তু এই দুইটা সরাসরি আমার ওয়েট, এটা একটু বেশি লম্বা করে ফেলছি,
আর একটু কমাই ফেলি। দেখো এই দুইটা ধমনী আগে নিজেদের মধ্যে মিলিত হবে, তারপরে তারা ল্যাটারাল অ্যাওর্টায় মিলিত হবে। আর এই দুইটা সরাসরি ল্যাটারাল অ্যাওর্টায় মিলিত হবে, ঠিক আছে? ল্যাটারাল অ্যাওর্টায় মিলিত হবে। তো ল্যাটারাল অ্যাওর্টা এটা সামনের অংশ, পিছনের থেকে আসতেছে আরেকটা ল্যাটারাল অ্যাওর্টা। তাহলে দুই ল্যাটারাল অ্যাওর্টা মিলে একটা কি তৈরি করবে? সো আমরা চাইলে এখানে ডট ডট দিতে পারো, তোমরা টিচারকে যদি বুঝাইতে হয়। আমি হইলে কি করতাম, টিচারকে বোঝানোর জন্য ডট ডট দিতাম, মানে লাইক এই জিনিসটা করতাম। আচ্ছা এখানে তো ডট ডটটা সোজা হয়, সরি, তাহলে তো ইউজ করা যাবে না। ঠিক আছে, সো পুরোটা মিলে একটা তৈরি করলো সার্কিউলার সেফালিকাস। কিন্তু প্রত্যেকটা কি, এই একটা হচ্ছে একটা ল্যাটারাল অ্যাওর্টা। তাহলে সবগুলো বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী মিলে কোথায় মিলিত হইল? ল্যাটারাল অ্যাওর্টায়। বাট তৃতীয় চতুর্থটার ক্ষেত্রে আগে নিজে মিলিত হয়েছে, তারপরে গিয়ে ল্যাটারাল অ্যাওর্টায় মিলিত হয়েছে। আর প্রথম এবং দ্বিতীয়টার ক্ষেত্রে সরাসরি ল্যাটারাল অ্যাওর্টায় মিলিত হয়েছে। তাহলে ল্যাটারাল অ্যাওর্টার কনসেপ্ট বুঝছি, এটা একটা ল্যাটারাল অ্যাওর্টা, এটা আরেকটা ল্যাটারাল অ্যাওর্টা। ধরো এটা ল্যাটারাল অ্যাওর্টা 1, এটা ল্যাটারাল অ্যাওর্টা 2, জাস্ট বোঝানোর জন্য। তো দুইটা ল্যাটারাল অ্যাওর্টা একসাথে মিলে দিয়ে তৈরি করলো পুরো স্ট্রাকচারটাকে আমি নাম দিব সার্কিউলার সেফালিকাস। বুঝা গেছে? পুরো স্ট্রাকচারটার নাম দিয়েছি হচ্ছে সার্কিউলার সেফালিকাস। তো এখান থেকে একটু মুছে ফেলি, ল্যাটারাল অ্যাওর্টা এতবার লেখার দরকার নাই। ল্যাটারাল অ্যাওর্টা, আচ্ছা। তো এখান থেকে আমার উপর একটা ব্রাঞ্চ গেছে, যেগুলো কি ক্যারোটিড আর্টারি, এগুলো কি ক্যারোটিড ধমনী। আর নিচে বের হয়েছে আমাদের, মোটা করে দিতে হবে, এটা ভালোই মোটা ধমনী, ডর্সাল অ্যাওর্টা। এতটুকু পর্যন্ত আঁকতে পারলে মোর দেন এনাফ। এখন তুমি ডর্সাল অ্যাওর্টা ব্রাঞ্চ দেখাই দিলে দাও, আমি তো ভাই এত ব্রাঞ্চ টাঞ্চ দেখানোর পক্ষে না, সো আমি আর আঁকলাম না। তো এই হলো মোটামুটি আমাদের ধমনীতন্ত্র। এখানে মার্ক করতে হবে আবার, এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়, এটা হচ্ছে চতুর্থ। এগুলো হচ্ছে কি বহির্বাহী, বের হয়ে যাচ্ছে। ঠিক আছে, এতটুকু আঁকতে পারলে টিচার খুশি। এখন তুমি যদি লাস্ট ফিনিশিং টাচটা দিয়ে ফেলতে পারো, তাহলে আরও তুমি কাজের কাজ করে ফেলছো। সেই কাজের কাজটা হচ্ছে তোমার এটার একটা ব্রাঞ্চ এদিকে দিয়ে দিবা, ঠিক আছে, এটার একটা ব্রাঞ্চ এদিকে দিয়ে দিবা, এই হলো ঘটনা। তাহলে এখানে সাপ্লাই আসতেছে, আবার এখানে একটা অপথ্যালমিক আর্টারি সাপ্লাই জাস্ট দেখা দিতে পারো, এখান থেকে অপথ্যালমিক আর্টারির একটা সাপ্লাই। ঠিক আছে, এটা হচ্ছে আমার হাই ওয়েট ধমনী, যেটা আমার সিউডোব্রাঙ্কে সাপ্লাই দিচ্ছে, যেটা আমার সুডোব্রাঙ্কে সাপ্লাই দিচ্ছে। এখন আমি তোমাকে আবারও একটা কথা বলি, শিক্ষকের কোনো ভুল হয় না, কিন্তু ছাত্রের সব ভুল। তাই যখনই মার্কিং বা লেবেলিং করবা, সবগুলো লেবেলিং, যেমন সিউডোব্রাঙ্ক আমি বাম দিকে লেবেলিং করছি না, সব লেবেলিং একটা নির্দিষ্ট সাইডে করে ট্রাই করবা, ডান সাইড অথবা বাম সাইড। ঠিক আছে, সো আশা করি বুঝতে পারছো। আর লাস্ট আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে এই দুইটাকে যোগ করে দিতে পারো। ঠিক আছে, যোগ করে এটাকে নিচের দিকে নামাই দিতে পারো। এটাই করছে বইয়ে, আমি একটা জিনিস খেয়াল করছি, এটাই করছে বইয়ে, কিন্তু ভিতর দিয়ে আনতে হবে। সবসময় অন্তর্বাহী ধমনীটা উপরের দিকে থাকবে, এটা নিজ পিছন দিয়ে আনতে হবে, যাই মিল করাবে না কেন পিছন দিয়ে আনতে হবে। সো উল্টাপাল্টা কাজ করা যাবে না। সো পিছন দিয়ে আইনা মিলিত করো, যাই করো, এটা পিছন দিয়ে হবে, সামনে দিয়ে না।
ঠিক আছে, যাই করবা পিছন দিয়ে করবা। এই হলো আমাদের ঘটনা, বুঝতে পারছো? পারবা? আমি মনে হয় পারবা তোমরা। এখন আমি সামনে আগাই যাই তাইলে। আচ্ছা, ফুলকায় আসার আগে লাস্ট একটা সামারি করে নেই। লাস্ট সেই সামারিটা হচ্ছে রক্ত সংবহন। শিরাতন্ত্র আমি পড়াই নেই। শিরাতন্ত্র মনে রাখবা 3টা জিনিস এক জোড়া করে করে আছে। প্রথমটা হচ্ছে সম্মুখ কার্ডিনাল শিরা, এক জোড়া সম্মুখ কার্ডিনাল শিরা। কার্ডিনাল, এই ক্ষেত্রে শব্দটা কি? কার্ডিনাল। তাহলে আমাদের শিরাতন্ত্রে 3টা মেইন মানে ভেইন থাকে বা 3টা মেইন শিরা থাকে। একটা হচ্ছে এক জোড়া সম্মুখ কার্ডিনাল শিরা, এক জোড়া পশ্চাৎ কার্ডিনাল শিরা, কার্ডিয়াল না কিন্তু কার্ডিনাল শিরা, এবং মাঝখানেরটার নাম হচ্ছে, দেখো মাঝখানেরটার নাম হচ্ছে জুগুলার শিরা। এতটুকুই মাথায় রাখো, তোমার এই শিরাতন্ত্রের আর বেশি কিছু পড়া লাগবে না। 3 জোড়া শিরার কথা মাথায় রাখবা, এনাফ। তো আমরা বইয়ে কিছু জিনিসপত্র দেখি, সেটা হচ্ছে দেখো কি বলছে, সিস্টেমিক শিরাতন্ত্র কি নিয়ে গঠিত বলছে, এক জোড়া সম্মুখ কার্ডিনাল, এক জোড়া জুগুলার, এক জোড়া পশ্চাৎ কার্ডিনাল। এটা নিয়ে তাদের সিস্টেমিক শিরাতন্ত্রের প্রধান অংশ গঠিত। ঠিক আছে? তো দেহের সামনের অংশ থেকে সম্মুখ কার্ডিনাল এবং জুগুলার শিরা রক্ত সংগ্রহ করে সেটাকে ডাক্টাস কুভেরিতে উন্মুক্ত করে। তাহলে এই দুইটা ডাক্টাস কুভেরি উন্মুক্ত করলে, আর আমরা জানি ডাক্টাস কুভেরি পরবর্তীতে কই যায়, এই দুইটা ডাক্টাস কুভেরি মিলে সাইনাস ভেনাসাস তৈরি করছে, অর্থাৎ হার্টে চলে যায়। তাহলে বুঝতে পারছো তোমাদের মানে জিনিসগুলা দেখো। আর পশ্চাৎ কার্ডিনাল শিরা পশ্চাৎ ভাগ থেকে হচ্ছে রক্ত নেয়, আর হচ্ছে তোমার ডাক্টাস কুভেরিতে নেই। আচ্ছা, দুটা কথা মনে রাখবা, দুটা কথা মনে রাখবা। একটা হচ্ছে ডান এবং বাম জোড়া না, এগুলো তো সব জোড়া। জোড়াগুলো কীরকম হয়? ডান বাম। পশ্চাৎ কার্ডিনাল শিরা কয়েকটা অনুপ্রস্থ শিরা দিয়ে যুক্ত থাকে, এগুলোকে অনুপ্রস্থ অ্যানাস্টোমোসিস বলে। রুই মাছে 2টা স্পেশাল রক্তবাহিকা আছে, যেটা না, একটা হচ্ছে রেটিয়া মিরাবিলি, এটা এক ধরনের কোষিক জালিকা বলতে পারি, খুব স্পেশাল একটা নাম, রেটিয়া মিরাবিলিয়া বা রেটিয়া মিরাবিলি, এবং অনুপ্রস্থ অ্যানাস্টোমোসিস। যদি বলা হয় রুই মাছের রক্ত সংবহনে বিশেষ 2টি অংশ কি, তাহলে উত্তর হবে রেটিয়া মিরাবিলিয়া এবং অনুপ্রস্থ অ্যানাস্টোমোসিস। এই দুটো খুবই ইউনিক পার্ট রুই মাছের রক্ত সংবহন তন্ত্রের। সো এই দুটার কথা তোমরা একটু এক্সট্রা করে লিখে রাখতে পারো। তো এখন তোমাদের হয়তো মাথায় আসতেছে না, ভাই কি বললেন, বুঝি নাই। দেখো ভাই, এইটা এবং এইটা ডান এবং বাম, এগুলো হচ্ছে পশ্চাৎ কার্ডিনাল শিরা, ডানটা, এটা হচ্ছে বামটা, এটা হচ্ছে বামটা। তাহলে দুইটার মাঝখানে অনেকগুলো অনুপ্রস্থ অ্যানাস্টোমোসিস আছে। অ্যানাস্টোমোসিস মানে হচ্ছে সংযোগ, কানেকশন। সো এইটাই হচ্ছে আমাদের অনুপ্রস্থ অ্যানাস্টোমোসিস। আর মজার ব্যাপার হচ্ছে কি, তোমার বামটা তো দেখছো, বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা, বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা, সম্মুখ কার্ডিনাল শিরা হচ্ছে এইটা, সম্মুখ কার্ডিনাল শিরা হচ্ছে এইটা। আর জুগুলার শিরাটা কোথায়? এই যে জুগুলার শিরা, এগুলো হচ্ছে জুগুলার শিরা, এগুলো সামনের পার্ট থেকে রক্ত নিতেছে, সবাই ডাক্টাস কুভেরি, এটার নাম হচ্ছে ডাক্টাস কুভেরি, সবাই ডাক্টাস কুভেরিতে মিলিত হইতেছে। এই পশ্চাৎ কার্ডিনাল শিরাও এসে ডাক্টাস কুভেরিতে মিলিত হইতেছে, সম্মুখ কার্ডিনাল শিরা জুগুলার শিরা। ঠিক আছে? তো এখানেও আরও অনেক ভাগ আছে, বাট তোমরা এই শিরাতন্ত্র থেকে ছবিটা যদি তোমরা দেখতেও চাও, জাস্ট একটা কনসেপ্ট মনে রাখবা, এইটা হচ্ছে আমাদের ডাক্টাস কুভেরি, এটা হচ্ছে আমার ডাক্টাস কুভেরি। এই ডাক্টাস কুভেরিটা ইম্পর্টেন্ট। আমরা এই ডাক্টাস কুভেরির থেকে আমরা সাইনাস ভেনাসাসে চলে যাব। তো এই ডাক্টাস কুভেরিতে আমার সম্মুখ কার্ডিনাল শিরা দুইটা আসলো, দুইটা জুগুলার শিরা আসলো, পশ্চাৎ কার্ডিনাল শিরা আসলো।
পশ্চাৎ কার্ডিনাল শিরাগুলো মাঝখানে অনেকগুলো অনুপ্রস্থ অ্যানাস্টোমোসিস থাকবে। সো এগুলোকে তোমরা একটু লেবেলিং করে নাও কোনটা কি, তাহলেই তোমরা মনে হয় এত কমপ্লিকেটেড একটা ছবি থেকে যতটুকু অংশ তোমাদের মূলত লাগে তুমি ততটুকু অংশ বের করে নিয়ে আসতে পারবা। সো এটাই ছিল আমাদের মোটামুটি রুই মাছের শিরাতন্ত্র। এখন আমার মনে হয় একটা সামারি টানা দরকার, রক্ত সংবহনের। কোথার থেকে কই রক্ত যাচ্ছে, আমার মনে হয় ব্রেনটা অনেকের মানে হ্যাম্পার্ড হয়ে আছে, মানে লাইক কোথার থেকে কই রক্ত গেল কিছু বুঝলাম না। আসো ঠান্ডা মাথায় বুঝি। ফার্স্ট অফ অল আমরা শুরু করি হচ্ছে, ধরো কোথা থেকে শুরু করা যায়, হার্টের থেকে, হার্টের এট্রিয়াম থেকে শুরু করলাম। হৃৎপিণ্ডের প্রসারণ, এট্রিয়ামের প্রসারণ, এট্রিয়ামে রক্তটা গেল সাইনাস ভেনাসাস থেকে। আচ্ছা আগে এটিএম থেকে শুরু করি, এটিএম থেকে ভেন্ট্রিকলে যাবে, ভেন্ট্রিকল থেকে কই যাবে, বালবাস আর্টেরিওসাসে, বালবাস আর্টেরিওসাস কই যাবে, ভেন্ট্রাল অ্যাওর্টা বা সম্মুখ অ্যাওর্টা। ভেন্ট্রাল অ্যাওর্টায় লিখলাম, সম্মুখ অ্যাওর্টা লিখলাম না। ভেন্ট্রাল অ্যাওর্টা থেকে কোথায় যাবে, বহির্বাহী ধমনী, সেটা অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। আমি খালি এই জিনিসটা আগে বহির্বাহী বলে ফেলি, কিন্তু আগে তো অন্তর্বাহী, আগে তো ফুলকাতে আসতে হবে জিনিসটা, অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। সেখান থেকে ফুলকা যাবে রক্তগুলা, ফুলকা থেকে ফিল্টার্ড হয়ে এতক্ষণ পর্যন্ত যে রক্তগুলো আমরা দেখতেছিলাম সব হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। ফুলকা থেকে এখন বের হবে আমার অক্সিজেনযুক্ত রক্তগুলা। ফুলকা থেকে এরপরে আমার হচ্ছে বহির্বাহী, বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীগুলা একসাথে কি তৈরি করলো, ল্যাটারাল অ্যাওর্টা তৈরি করছে। এই ল্যাটারাল অ্যাওর্টা থেকে তোমরা কি করবা, ফ্লোচার্টটা উপর থেকে নিচে লিখবা, যদি পরীক্ষার হলে লিখতেও চাও এই ধরনের ফ্লোচার্ট, তাহলে বড় হয়ে যাবে জিনিসটা, দেখতে বড় মনে হবে। ল্যাটারাল অ্যাওর্টা, এই ল্যাটারাল অ্যাওর্টা থেকে কই গেল, সার্কুলার সেফালিকাসে। আমি অনেক ডিটেলসে লিখতেছি, তাহলে তোমাদের জিনিসটা ঠিক থাকবে। এই একটা জিনিস দেখলে মাথায় সব কিছু ক্লিক করবে। বইয়ের বর্ণনা পড়ে তো তোমরা লিখতে পারো, রক্ত সংবহন নিয়ে যা কিছু লেখা লাগবে এগুলো কিন্তু বই থেকে বর্ণনা লিখবা। বর্ণনা লেখার আগে পারলে এই ফ্লোচার্টটা দিয়ে দিবা, তাহলে টিচার ফ্লোচার্ট পড়েই বুঝতে হবে তুমি বর্ণনায় কী লিখছো, বুঝে যাবে। সো টিচারকে খাতা কাটা সহজ করে দিবা, টিচার তোমার নাম্বার পাওয়া সহজ করে দিবে, এই কথাটা সবসময় মনে রাখবা। সার্কুলার সেফালিকাস, সেখান থেকে ডরসাল অ্যাওর্টা, ওরে আল্লাহ এটা অনেক বড় হইতে যাইতেছে, আই নেভার এক্সপেক্টেড দিস মাস বিগ। তাইলে তো আমাকে আরেকটা পেজে নিয়ে লিখতে হবে, আমি বল কী করলি এটা, তো একটু আবার সেম জিনিস, সেম শিট আমি আবার লিখবো এখানে, না আমি একটা কাজ করি। সেই কাজটা হচ্ছে কীভাবে করা যায় ছোট, আমি এটাকে পুরোটা কপি করলাম, দেন কপি করার পরে উপরের পার্টটা নাই করে দিই, সরি ইয়েস, এটাকে উপরে নিয়ে আসি, এই তেরি told you I am a genius. ওকে, নিজের প্রশ্নটা নিজেই করতেছি, রাত বিরাতে পাগল হয়ে গেছি, ক্লাস রেকর্ড করতেছি, এখন মনে প্রায় 1:30 বাজে, এই দেখো ঘড়ির টাইম, রাতের 1:30 বাজে, ক্লাস রেকর্ড করতে করতে মিটিং ছিল। সো সব কিছু করে শেষ করে এখন মানে তাও তোমাদের ক্লাস যে দিব বলছি, প্রমিস করছি, ওই জন্য মানে আসছি যেহেতু ক্লাস নিয়ে যাব। এখন কখন আমি হলে যাব, কখন আমি ঘুমাবো, কখন আমি সকালের ক্লাস ধরবো, আই জাস্ট ডোন্ট নো। বাট মানে স্টিল তোমরা যদি মানে ভাইয়ার ডেডিকেশন সম্পর্কে কোনো ডাউট থাকে তাহলে সমস্যা তোমাদের মধ্যে আমার মনে হয়। আচ্ছা আসো ডরসাল অ্যাওর্টা। তো ডরসাল অ্যাওর্টা থেকে অনেকগুলো ব্রাঞ্চ হবে, সেই ব্রাঞ্চগুলোর মাধ্যমে বিভিন্ন শাখা, তো শাখার মাধ্যমে হচ্ছে যে কোষের কাছে রক্ত পৌঁছায় যাবে। আমরা বলতে পারি যে এরপরে আর কেন কীভাবে ভাগ করব, ডরসাল অ্যাওর্টা তো অনেক শাখা হবে।
একটা কাজ করা যায়, এই শাখাগুলোর নাম লেখো, শাখাগুলোর নাম এখানে লিখবা। নামগুলো লিখলাম। দেন হচ্ছে এগুলোকে সম্মিলিতভাবে প্রতিটা ধমনী আলটিমেটলি তারা কৌশিক জালিকায় বিভক্ত হবে। তুমি যদি ব্রাঞ্চগুলো না লেখো তাহলে সরাসরি স্কিপ করে ডরসাল অ্যাওর্টার পরে চলে যাবা কৌশিক জালিকাতে, বাট এটা ঠিক হবে না, কারণ কৌশিক জালিকা অনেকগুলো ধমনীতে ভাগ হয়। সেই ধমনীগুলোর অ্যাটলিস্ট প্রধান ধমনীগুলোর নাম লিখতে হবে, 4টা প্রধান ব্রাঞ্চের নাম। সেই ধমনীগুলো পরবর্তীতে কৌশিক জালিকায় বিভক্ত হবে, কারণ তারা কোষের কাছে যাবে, কৌশিক জালিকা। সো কৌশিক জালিকা কার কাছে যাচ্ছে? কোষের কাছাকাছি। সো তোমার ধরো কোষ দিলাম এই জায়গায়, আমার ওইদিকে লিখতে ইচ্ছা করতেছে না, চাইলে তোমরা এদিক থেকে কোষ থেকে এরকম লিখতে পারতাম, বাট আমার কাছে ইচ্ছা করতেছে না জিনিসটা বোঝানোর জন্য যে কৌশিক জালিকা থেকে অক্সিজেনযুক্ত রক্ত, এগুলো তো সব অক্সিজেনযুক্ত রক্ত এখন, তাই না? এখন তো সব অক্সিজেনযুক্ত রক্ত। এই অক্সিজেনযুক্ত রক্তটা কৌশিক জালিকা থেকে কোষে প্রবেশ করবে, আর কোষে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়ে আসছিল এই কার্বন ডাইঅক্সাইডটা কৌশিক জালিকা দিয়ে দিবে। দেন তোমার এই কৌশিক জালিকা থেকে শিরাতন্ত্রে প্রবেশ করবে। কীভাবে শিরাতন্ত্রে প্রবেশ করবে আমরা দেখছি। শিরাতন্ত্রের মধ্যে আমরা যদি একটু ভাগ ভাগ করে বলি, সম্মুখ অংশ, আমি আলাদা করে করে লিখতেছি ইচ্ছা করে, যাতে তোমাকে এই ফ্লোচার্ট থেকে সব কিছু ক্লিয়ার হয়। সম্মুখ অংশ থেকে সম্মুখ অংশ থেকে তোমার হচ্ছে সম্মুখ কার্ডিনাল এবং হচ্ছে জুগুলার। সম্মুখ অংশ থেকে বডির, আর বডির পশ্চাৎ অংশ থেকে কে? বডির পশ্চাৎ অংশ থেকে এই রক্তটা নিয়ে যাবে পশ্চাৎ কার্ডিনাল শিরা। অর্থাৎ আমি কিন্তু শিরাতন্ত্রে প্রবেশ করে গেছি, এটা বুঝতে হবে তোমাকে। পশ্চাৎ কার্ডিনাল শিরা, কোষের লেভেল পর্যন্ত পৌঁছায় গেছি, মানে কোষ যখন কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত দিয়ে দিছে তখন থেকেই কৌশিক জালিকার পরেই শুরু হয়ে যাবে শিরার অংশ, কার্ডিনাল শিরা নিয়ে যাবে। সো এই যে দুইটাই হোক না কেন, এই দুইটাই আলটিমেটলি কই দিবে? তোমার ডাক্টাস কুবেরিতে দিবে। আলটিমেটলি সবাই ডাক্টাস কুবেরিতে দিবে। এই ডাক্টাস কুবেরি কই দেয়? এই ডাক্টাস কুবেরি দেয় হচ্ছে তোমার ওই সাইনাস ভেনাস আছে, আর সাইনাস ভেনাসাস থেকে কই যায়? অলরেডি হার্টে ঢুকে গেছি, এট্রিয়ামে। সো আবার আমি যদি জিনিসটাকে এভাবে আনতে আনতে সরাসরি লাগিয়ে দিতে পারতাম, এটা চক্রের মতো দেখাতে পারতাম। সো আঁকাটা সুন্দর হয় না, বাট জিনিসটা বুঝো। আর একটু সুন্দর করে আঁকতে পারতাম, আমার যদি একটু প্ল্যান নিয়ে মাথায় আঁকতাম, মানে প্ল্যান ছাড়া আঁকছি তো এই জন্য সুন্দর হয় নাই। সো বাট বুঝো, পুরো জিনিসটা সাইকেলের মতো চলতে আসছে। দেখো এদিক থেকে এদিকে গেলা, 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 এভাবে কিন্তু চলতেই আছে জিনিসটা সাইক্লিক্যালি। সো এটা আমাদের একচক্রী সংবহন হচ্ছে ফুল। তোমার সামনে এতক্ষণ যা পড়াইছি এত কষ্ট করে, সব কিছুর বলা যায় ওয়ান কাইন্ড অফ সামারি। মানে এই জিনিসটা যদি তুমি অ্যাটলিস্ট লিখে দিয়ে আসতে পারো, টিচার বুঝো ওরে আল্লাহ ও তো মেলা পড়ছে, নাহলে এই সামারি ওর কোথার থেকে লিখবে? এই সামারি লেখার জন্য অনেক নলেজ লাগবে। এই সামারিটাও যদি তুমি লিখতে হয়, সামারি কিন্তু এটা সামারি না, সামারি বাট নট সামারি। এই সামারিটা বলার জন্য আমাকে প্রায় 1 ঘন্টা ক্লাস করা লাগছে, ঠিক আছে? এটা বলতে পারো। এখন আসি আমরা একটু ফুলকা নিয়ে জানবো। দেখো ফুলকা সম্পর্কে অনেকগুলো শব্দও আছে। একটা হচ্ছে হলোব্রাঙ্ক, একটা হচ্ছে হেমিব্রাঙ্ক। দুইটা জিনিস কি? দেখো ভাইয়া, এই দুইটা কথা তুমি সবসময় শুনবা। ফুলকা, রুই মাছের ফুলকা নিয়ে আলোচনা করতে গেলে হলোব্রাঙ্ক এবং হেমিব্রাঙ্ক ফুলকা, এই দুইটা কথা সবসময় শুনবা। হলোব্রাঙ্ক ফুলকা মানে হচ্ছে, দেখো ভাইয়া, হলো মানে হচ্ছে পূর্ণ, আর ব্রাঙ্ক মানে হচ্ছে ফুলকা, তাহলে হচ্ছে পূর্ণ ফুলকা। দ্যাটস দ্য থিং। হলোব্রাঙ্ক ফুলকা মানে হচ্ছে সম্পূর্ণ ফুলকা। আর হেমিব্রাঙ্ক ফুলকা মানে হচ্ছে
অর্ধ ফুলকা, হেমি মানে অর্ধ আর ব্রাঙ্ক মানে ফুলকা, অর্ধ ফুলকা। সো বেসিক্যালি একটা হোলো ব্রাঙ্ক ফুলকা হচ্ছে 2 ইন্টু হেমি ব্রাঙ্ক ফুলকা। একটা ইকুয়েশনের মধ্যে দেখা দিলাম, এটা তোমার বইয়ে কখনো দেখাবে না, এটা মানে মানে হাস্যকর ব্যাপার হয়ে যাবে। অর্থাৎ মূলত যেটা হয় যে একটা হেমি ব্রাঙ্ক ফুলকা দুইটা একত্রিত হয়ে একটা পুরা হোলো ব্রাঙ্ক ফুলকা তৈরি হয়। সো রুই মাছের যে ফুলকাটা এটা মূলত হোলো ব্রাঙ্ক ফুলকা, যারা হোলো ব্রাঙ্ক ফুলকা তাদের আছে। অর্থাৎ যদি বলা হয় হেমি ব্রাঙ্ক ফুলকা কয়টা আছে, 8টা হেমি ব্রাঙ্ক ফুলকা, 8টা না 8 জোড়া হেমি ব্রাঙ্ক ফুলকা আছে। সো এটা হচ্ছে মূল ঘটনা হেমি ব্রাঙ্ক এবং হোলো ব্রাঙ্ক ফুলকার কনসেপ্ট। তাহলে 4 জোড়া যে ফুলকা আছে এগুলো রুই মাছের কি হোলো ব্রাঙ্ক ফুলকা, পূর্ণ ফুলকা। দেখো পূর্ণ ফুলকার হোমো মানে পার্থক্য কোন জায়গায় দেখো, এইখানে আমি একটা হেমি ব্রাঙ্ক ফুলকা দেখাচ্ছি এই ছবিটার মধ্যে, এটা আমি গুগল থেকে নিয়ে আসছি, বইয়ের ছবিটা ভালো নাই, বইয়ের ছবি থেকে কোনোদিনও তুমি ফুলকা বুঝবা না। বইয়ে যে ফুলকার ছবি আছে এই ছবি থেকে আর যাই শিখতে পারো না কেন কোনোদিন ফুলকা আঁকা শিখতে পারবা না, মানে ফুলকা বুঝতে পারবা না। অ্যাটলিস্ট আঁকা শিখতে পারবা, পরীক্ষায় আঁকতে পারবা, কিন্তু কোনোদিন ফুলকা কি জিনিস সেটা চিনবা না। দেখো এই যে একটা ফুলকার ছবি দেখতে পাচ্ছ, মানে আমি যারা আর একটু প্র্যাকটিক্যাল ছবি দেখাতে পারলে ভালো হইতো, তোমরা একটু গুগল করো আল্লাহর দোহাই, যে ইংলিশে লিখো যে রুই মাছের ফুলকা বা বাংলাতে লেখো রুই মাছের ফুলকা, এভাবে দেখার জন্য দেখো অনেকগুলো গুগল ছবি সার্চ করো, একদম আসল পেয়ে যাবা। আর বাজার থেকে যদি ওই যে মা রুই মাছ কাটতে বসে, মাকে দেখাবা মা কানকো কাটার পরে যে লাল অংশগুলো বের হয় ফুলকা, ওগুলো আমার একটু দেখাইও। সো তুমি নিজে দেখো অনেকটা এরকমই দেখবা, লাল লাল কতগুলো অংশ আছে, এই যে লাল পার্টটা এইটাই হচ্ছে মূলত গিল ফিলামেন্ট বা গিল ল্যামেলিও বলা হয়। গিল ফিলামেন্ট বা ফুলকা ল্যামেলি, ফুলকা ফিলামেন্ট বা ফুলকা, গিল মানে ফুলকা আর ল্যামেলিও বলা হয়, ঠিক আছে, ফিলামেন্ট অথবা ল্যামেলি, ফিলামেন্ট অথবা ল্যামেলি। তাহলে ফুলকা ল্যামেলি, তাহলে লাল লাল যে অংশগুলা থাকে সেটা হচ্ছে ফুলকা ল্যামেলি। একদম চিকন চিকন চুলের মতো যে অংশগুলো থাকে সেগুলো লাল হয় না, সাধারণত একটু সাদা টাইপের হয় বা সোনালি কালারে হয়। দেখতে পাচ্ছ ছবিটা এরকম করে আঁকা, সেইগুলো হচ্ছে আমার গিল রেখার বা ফুলকা রেখার, মনে পড়ছে ওই চিকন চুলের মতো যেগুলোতে ছেঁকে ছেঁকে খায়, এইগুলো হচ্ছে তাদের ফুলকা রেখা। দুইটার মাঝখানে যে এই লম্বা ধনুকের মতো বেঁকে যাওয়া অংশ, এই যে দেখো এই অংশটা বেঁকে যাওয়া অংশ যেটার উপর থেকে ফুলকা রেখাগুলো বের হয়েছে, যেখান থেকে ফুলকা রেখাগুলো বের হয়েছে আর যেটার ওই পাশে ফুলকা ল্যামেলিগুলো আছে, এইটা হচ্ছে আমার ধনুকের মতো বাঁকানো অংশ। ধনুকের মতো বাঁকানো অংশকে ইংরেজিতে বলা হয় আর্চ। আর্চ মানে কি ধনুক, সো আর্চ মানে কি ধনুক, আর আর্চারি মানে কি ধনুক বিদ্যা। সো সেখান থেকে গিল আর্চ, সো ফুলকা আর্চ। তাহলে মাথায় রাখবা একটা ফুলকার হেমিব্রাঙ্ক মানে কি, হেমিব্রাঙ্ক মানে কি এখানে ফুলকার সব উপাদান আছে কিন্তু একটা একটা করে, আর হোলোব্রাঙ্ক ফুলকা এগুলো থাকে দুইটা দুইটা করে দুই সাইডে। ব্যাপারটা বুঝো। সো একটা ফুলকার 3টা মেইন উপাদান থাকে, সেই 3টা মূল উপাদান একটা হেমিব্রাঙ্কের মধ্যেই উপস্থিত। জাস্ট এই হেমিব্রাঙ্কটা ডাবল থাকে, দুইটা রোতে থাকে, মানে দুইটা সারিতে থাকে। ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরো মানে কি বলবো, দুই সারি বলতে ব্যাপারটা বুঝে, ধরো এরকম আমি দুইটা হাত যদি একসাথে করি তাহলে হচ্ছে একটা হেমিব্রাঙ্ক ফুলকা, একটা হেমিব্রাঙ্ক ফুলকা, দুটা হাত একসাথে করলাম তো দুই সারি, এক সারি দুই সারি, দুই সারি ফুলকা একসাথে হইলে তখন এটা একটা ফুলকা হয়েছে, ঠিক আছে। সো বেসিক্যালি আমার এক হাত দেখলেই কিন্তু বলে ফেলা যায় যে এক হাতে কয়টা আঙ্গুল যা আছে, তাহলে এক হাত স্টাডি করলেই কিন্তু বোঝা যায় যে পুরা দুই হাত মিলে কি থাকবে, কারণ দুই হাতও এই হাতেও সেম জিনিস। তাহলে আমরা স্টাডি করব কি একটা হাত নিয়ে, তাহলে অর্থাৎ হেমিব্রাঙ্ক একটা অংশ নিয়ে স্টাডি করতেছি, এর থেকে ভালো করে বোঝানো সম্ভব না। তাহলে হেমিব্রাঙ্কে কি কি অংশ আছে দেখো, 3টা অংশ আছে। একটা হচ্ছে তোমার ফুলকা ল্যামেলি, একটা হচ্ছে তোমার ফুলকা ল্যামেলি, তারপরে হচ্ছে ফুলকা রেকার, তারপরে হচ্ছে ফুলকা রেকার এবং ফুলকা আর্চ। এই 3টা অংশ দিয়ে গঠিত, বুঝছো? তো এরকম দেখো এখানে এই ছবিটা আমি তোমাদেরকে আনছি বোঝানোর জন্য যে দেখো এরকম একটা ফুলকা এক পাশে আছে, আবার এই যদি দুটা একসাথে লেগে যায়, আরেকটা ফুলকা এই সাইডে, একটা ফুলকা এই সাইডে, একটা ফুলকা এই সাইডে, মাঝখানে হচ্ছে ইন্টারব্রাঙ্কিয়াল সেপ্টা মানে হচ্ছে অন্তঃব্যবধায়ক, মানে দুইটা ফুলকা ফুলকা ব্যবধায়ক, মানে দুইটা ফুলকার মাঝখানে একটা ব্যবধায়ক আছে। সো পুরাটা মিলে একটা হোলো ব্রাঙ্ক তৈরি হয়েছে। ব্যাপারটা বুঝো, এই একটা থাকলে জাস্ট এটা হচ্ছে হেমি ব্রাঞ্চ হইতো বা হেমি ব্রাঙ্ক ফুলকা হইতো। সো দুইটাই আছে তাই হচ্ছে হোলো ব্রাঙ্ক ফুলকা। আর কতভাবে বোঝানো সম্ভব, এই জায়গা দিয়ে আমি জোড়া লাগাই দিছি,
হোলো ব্রাঙ্ক, একটা হাত থাকলে হেমিব্রাঙ্ক। তাহলে এই অংশগুলো তোমার জানা লাগবে, একটা ফুলকার পার্ট কি কি আছে, একটা হেমিব্রাঙ্ক ফুলকার বা একটা ফুলকার মূল অংশ কি কি আছে, একটা ফুলকার মূল অংশ কি কি, ফুলকার অংশ, হেমিব্রাঙ্ক ফুলকা, হোলোব্রাঙ্ক ফুলকা সবই এক। আচ্ছা, এখন ফুলকার লম্বচ্ছেদ পরীক্ষায় আসে। পরীক্ষায় এই ছবিটা তুমি দিলে নাম্বার পাবা, বাট ছবি চাই হচ্ছে ফুলকার লম্বচ্ছেদ, যেটা বইয়ে দেওয়া একটু অন্যরকম। তো সেটা আমাদের একটু ড্র করা লাগবে। আসো, ফুলকার লম্বচ্ছেদ ড্র করার আগে আমার একটু ছবিটা দেখা লাগবে, একটু সময় হয়েছে ছবিটা দেখছি। কই লম্বচ্ছেদের ছবি কই আঁকছে? বেশি নিচে চলে গেছে। আচ্ছা, বায়ুথলি নিয়ে আমরা যেহেতু একটা পয়েন্ট আসছে একটু দেখাই দিই। দেখো, বায়ুথলিতে কিন্তু অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন এই তিনটা গ্যাস থাকে। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ। বায়ুথলিতে 3 ধরনের গ্যাস থাকে। আচ্ছা, আরেকটা জিনিস যেহেতু আসছে সেটা দেখাই দিই। এই যে রুই মাছের সংরক্ষণের কিছু পদক্ষেপ, প্রজনন তন্ত্র, এই যে পয়েন্টগুলো মুখস্থ রাখবা, ঠিক আছে? পয়েন্ট মুখস্থ রেখে ভিতরে বানায় লিখবা, ভিতরেও পড়ে রাখবা, 3-4 বার পড়বা, তারপরে মুখস্থ না হলে বানায় লিখবা। বিশেষ করে হালদা নদী সংরক্ষণ, এই পয়েন্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই পয়েন্টে যা কিছু আছে পড়বা এবং এই পয়েন্টটা খুব ইমফেসিস দিয়ে বর্ণনা করবা, ঠিক আছে? সো এটাই হচ্ছে রুই মাছের সো রুই মাছের কিছু প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র আছে, এগুলো একটাবার রিডিং দিয়ে রাখবা, ঠিক আছে? এগুলো আসতে পারে এইচএসসিতে, অ্যাডমিশনে না। কি রে, কই গেলাম? ফুলকা খুঁজে পাইতে তো আমার এই যে ব্যবহারিক অংশ। আচ্ছা, এটা দেখে হয়তো তোমার জীবনের মোহমায়া তো তুমি ত্যাগ করে ফেলতে পারো, মানে ছবিটা দেখতে অনেক কঠিন মনে হতেছে। ইভেন আমিও অনেকদিন পর দেখে আমার কাছে কঠিন মনে হয়েছে, বাট এত কঠিন করে কমপ্লেক্স করে আঁকার কোনো মানে নাই। আমরা একটা অ্যাপ্রোচে আঁকবো, দেখি কি করা যায়। দেখো, এই পাশে একটা ফুলকার অংশ আঁকবো, এই পাশে একটা ফুলকার অংশ আঁকবো, শিং আঁকবো মূলত। এই একটা শিং আঁকবো, এরকম ডব্লিউর মতো আঁকবো। ডব্লিউ আঁকছো, মানে ডব্লিউ বেসিক্যালি এখানে একটা ডব্লিউ আঁকছি। দেখো ডব্লিউ এই বড়, তারপর এমনি, এই বড়, তারপর এমনি, ঠিক আছে? আচ্ছা, দেন এই ভাবো, এটা আঁকছো কিনা দেখো। এইটা আঁকলে তোমাদের মূল স্ট্রাকচার আঁকা শেষ। এখন আসো, আরেকটা জিনিস আঁকতে হবে। চিন্তা করো না, ওটা প্যান্ট পরাইছো, চিন্তা করো আপনার পুরো প্যান্ট পরাইছো, প্যান্ট নিচের অংশ, প্যান্ট পরাইছো। দেখো, এইখানে আমার ফুলকা ল্যামিলিগুলো থাকবে, এরকম করে একটু ডিজাইন করে দাও, তাইলেই চলবে, এত লাগবে না, একটু ঘুরে ঘুরে ডিজাইন করে দাও। এইটা হচ্ছে আমার ফুলকা ল্যামিলি। তারপরে এই একটা হেমিব্রাঙ্ক ফুলকা, এখানে একটা হেমিব্রাঙ্ক ফুলকা, দুই ফুলকার মাঝখানে ব্যবধায়ক, আন্তঃফুলকা ব্যবধায়ক। ফুলকাগুলার মাঝখানে ব্যবধায়ক। আচ্ছা, এখন তোমার এখানে একটু হাসির চিহ্ন দাও, ধরো সে হাসতেছে, এভাবে চিন্তা করো, সে হাসতেছে, ডাবল ডাবল করে দিতে হবে। সে হাসতেছে, হাসার চিহ্নটা ভালো হচ্ছে না কেন? হ্যাঁ, এই যে মোটামুটি ভালো হয়েছে। হাসতেছে, আরেকটা ডাবল দাগ দাও,
হাসতেছে, হাসুক, আমরা তাকে হাসতে দেই, সে হাসতে ভালোবাসে। আর এইখানে একটা গলজি বডির মতো এরকম একটা অংশ দাও, বা পেয়ালা আকৃতির একটা অংশ দাও। দিছো? দেখো ছবিটা কিন্তু আস্তে আস্তে কমপ্লিকেটেড হচ্ছে, ট্রু, বাট এতটাও না। তুমি চিন্তা করো, এভাবে হাসতেছে সে, ধরো এটা হচ্ছে এইদিকে চোখ দিলেই দুটা চোখ দিয়ে দাও না হয় বোঝার জন্য যে হাসতেছে, এটার কপালের উপরে একটা পেয়ালা আকৃতির একটা চিহ্ন দাও। দেন তুমি দেখো এটা হচ্ছে ধরো বাহিরের সাইড, এখানে একটা ধমনী থাকবে, সেটা হচ্ছে বহির্বাহী ধমনী। সো বহির্বাহী ধমনী, আমরা জানি ফুলকাতে বহির্বাহী ধমনী আসে, মানে ধমনী বের হয়ে যায়, আর অন্তর্বাহী ধমনী আসে। তাহলে অন্তর্বাহীটা নিচের দিকে দিব, ভিতরের দিকে দিব, ভিতরের সাইডে দিব। তো অন্তর্বাহী ধমনী দিয়ে হচ্ছে তোমার কি অক্সিজেনযুক্ত না কার্বন ডাইঅক্সাইডযুক্ত? কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত। এটা মনে রাখার জন্য তোমাকে আঁকতেছি একটা রং দিয়ে, বাট তোমরা তো আর রং দিয়ে আঁকবা না। ধরো এটা নিচে আঁকবো হচ্ছে অন্তর্বাহীটা দিছি, তাহলে এটা কি আমাদের অন্তর্বাহী। তাহলে বহির্বাহী কোনটা? উপরে হবে, লাল দিয়ে আঁকলাম। তাহলে এইখানে আমাদের হবে বহির্বাহী। কাজ করি, আমি কপি করে নিয়ে যাই। ঠিক আছে, বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। এই তো এতটুকু আঁকলে এনাফ আমার মনে হয়। আমার আর কিছু আমি দেখতেছি না অংশ দেওয়ার মধ্যে। চোখ দুইটা দিছি না, চোখ দুইটা মুছে দাও। মুছতে গেলে তো সমস্যা, হ্যাঁ মুছতে গেলে তো বহুত কিছু মুছে যাবে। আচ্ছা কালো কালার দিয়ে করে দিই, চোখটা এখন সরাই ফেলি। ঠিক আছে, অনেকটা গৌখু ক্যারেক্টার লাগতেছে। সো এইটাই দেখো ফুলকার লম্বচ্ছেদ। তোমার এতক্ষণ এই ছবি দেখে মনে হচ্ছে ভাই আমি জীবনের মোহমায়া ছেড়া দিই। আর ফুলকা আর্চ কোনটা? ওই যে হাসির চিহ্ন দিছো যে, ওইটা হচ্ছে ফুলকা আর্চ। দেখো তোমাকে দেখাই কেমনে কি আঁকতেছি। আমার কিছু টেকনিক কী করছি, দাঁড়া ওয়েট। এই দুইটা শিং ছিল হচ্ছে ফুলকা সূত্র। তারপরে তোমার হচ্ছে অন্তর্বাহী ধমনী, বহির্বাহী ধমনী। আচ্ছা ওরা অন্তর্বাহীটা দিছে হচ্ছে এই সাইড। আচ্ছা সমস্যা নেই, আমরা তাহলে ওইদিকে অন্তর্বাহী দিব। তারপর হচ্ছে বহির্বাহী দিছে, ফুলকা আর্চ দিছে, ফুলকার রেকার দিছে। ওকে, ফুলকা রেকার বের করে দিলাম। তাহলে এটা কি দিব? এটা হচ্ছে ফুলকা আর্চ, আর এটা তাহলে ফুলকা রেকার দিয়ে দিই। আর অন্তর্বাহী বহির্বাহীটা একটু চেঞ্জ করে দিই, এটাকে দিয়ে দাও এই ক্রস করানো তো উচিত হবে না। আচ্ছা আমি ক্রস করতেছি, তোমরা পোলাপেন ক্রস করবা না, জীবনও ক্রস করবা না, নাইলে মার্ক পাবা না। পরীক্ষায় যদি লেভেলিংয়ে ক্রস করো মার্ক পাবা না, ঠিক আছে? সো এই তো মোটামুটি এইটা হচ্ছে ফুলকার লম্বচ্ছেদ। আচ্ছা পোলাপাইন, এখন আমাদের আর দুইটা টপিক বাকি আছে। সো খুব বেশি টপিক বাকি নাই। তো এখন হচ্ছে রুই মাছের শ্বসন কৌশল আমরা পড়ব, এবং তারপরে আমরা হচ্ছে বায়ুথলির গঠন দেখব, বায়ুথলি সংক্রান্ত তথ্যগুলো দেখব। তো এরপর আমি আশা করি আমাদের মোটামুটি রুই মাছ শেষ। অর্থাৎ রুই মাছ নিয়ে তোমাদের যত কিছু এক্সপ্লেনেশন দেওয়া দরকার ছিল বা যা কিছু বোঝানোর দরকার ছিল, একদম এক ক্লাসের মধ্যে কম্প্যাক্ট করে বুঝাই দিতেছি ভাইয়া, ঠিক আছে? সো শুরু করি। আর যে দুটা টপিক বাকি আছে খুবই সহজ টপিক, কিন্তু বইয়ে দেখলে হয়তো কিছুটা কঠিন মনে হতে পারে, বাট এগুলো কঠিন না, এগুলোও সহজ। সো আসো, ফার্স্ট অফ অল আমরা রুই মাছের শ্বসন কৌশলটাই পরীক্ষায় আসে, বাট এর আগে আমরা কিছু তথ্য জেনে নিই। হ্যাঁ, এই তথ্যগুলো আমার মনে হয় তোমাদের জানা উচিত। এটা আমার মনে হয় জানা উচিত, না জানলে অসুবিধা। সেটা হচ্ছে শ্বসন কৌশল নিয়ে পড়তেছ, কিন্তু তাদের শ্বসনতন্ত্রের যে মূল প্রধান বলতে পারি শ্বসন অঙ্গ, সেটা কি তুমি কি জানো? তুমি তো চিন্তা করো তুমি জানো কি না। এখন তুমি যদি চিন্তা করে দেখো তুমি জানো না, তাহলে তোমার মতো বোকা আর কেউ নাই। কারণ তুমি এতক্ষণ ধরে ফুলকা নিয়ে পড়াশোনা করছো, সেই ফুলকাটাই কিন্তু বেসিক্যালি রুই মাছ বা যে কোনো মাছের জন্য বেসিক্যালি রিপ্লেসমেন্ট ফর আওয়ার ফুসফুস। আমাদের ফুসফুস যে কাজটা করে, শ্বসনের কাজটা করে, এক্স্যাক্টলি ফুলকাও সেই একই কাজটাই করে। তাহলে রুই মাছের প্রধান শ্বসনাঙ্গ কি ফুলকা হবে না?
অবভিয়াসলি হবে। সো মাই বয় অ্যান্ড মাই গার্লস, ঠিক আছে। সো যেটা বলতে চাচ্ছি যে এইটা ফুলকাই হবে তোমার প্রধান শ্বসন অঙ্গ। ক্লিয়ার? এখন আসো সহকারী শ্বসন অঙ্গ কোনগুলো হবে। সহকারী শ্বসন অঙ্গ বলতে অ্যাকচুয়ালি রুই মাছের তেমন সহকারী শ্বসন অঙ্গ নাই, বাট স্টিল তোমাদের বইয়ে একটা কথা বলতে আছে, শেষে একটা জায়গায় কর্নারে একটা কথা লেখা আছে, সেটা হচ্ছে যে কানকো এবং পটকা এগুলো কখনো কখনো সহকারী শ্বসন অঙ্গ হিসাবে এদেরকে মানে গণনা করা হয়। সো আমরা কানকো প্লাস পটকা এই দুটো একটু লিখে রাখবো, ঠিক আছে ডিয়ার স্টুডেন্টস? ওকে, সো আশা করি এইটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এখন কিছু রিলেটেড তথ্য বলবো। তো ফুলকা নিয়ে অলরেডি আমরা বহুত কিছু পড়ছি, এখন ফুলকা রিলেটেড আর কি তথ্য পড়তে পারি আমরা, সেটা হচ্ছে ফুলকা যে 4 জোড়া আছে, কয় জোড়া ভাইয়া? আমরা অলরেডি জানি ফুলকা হচ্ছে আমাদের 4 পেয়ার্স বা 4 জোড়া। তো এই 4 জোড়া ফুলকাটা কোথায় থাকে? একটা ফুলকা প্রকোষ্ঠে থাকে। ইয়েস, ফুলকা প্রকোষ্ঠে থাকে। এখন ফুলকা প্রকোষ্ঠ কয়টা, এটা নিয়ে অনেকে একটা কনফিউশন থাকতে পারে। যেমন আমি যখন খুব ইনডেপথে রুই মাছ চ্যাপ্টারটা পড়তাম না শুরুর দিকে, তখন আমি মনে করতাম যে রুই মাছের ফুলকা প্রকোষ্ঠ খুব সম্ভবত একটাই, বাট না, যখন আমার ক্লিয়ার হলো ব্যাপারটা, সেটা হবে 2টা। রুই মাছের ফুলকা প্রকোষ্ঠ হচ্ছে 2টা, কারণ তুমি রুই মাছ দেখতেছো মাঝখানে বেসিক্যালি পড়ে যায় হচ্ছে গলবিল। সো গলবিল, আমি ব্যাপারটা কীভাবে যদি বুঝাতে চাই, ধরো এটা আমাদের কলম, এই কলমটা হচ্ছে গলবিল। গলবিলের এই পাশে থাকবে কিছু ফুলকা, এই পাশে থাকবে কিছু ফুলকা, অর্থাৎ এই পাশে একটা ফুলকা প্রকোষ্ঠ, এই পাশে একটা ফুলকা প্রকোষ্ঠ, অর্থাৎ গলবিলের 2 সাইডে 2টা ফুলকা প্রকোষ্ঠ আছে এক্স্যাক্টলি। সো এই সাইডের ফুলকা প্রকোষ্ঠে 4টা আছে, এই সাইডের ফুলকা প্রকোষ্ঠে বেসিক্যালি 4টা আছে। সো আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পারছো, আর আরেকটা জিনিস তোমাদেরকে ওই দিয়ে মানে যেটা বলা হয় নাই, আরেকটা জিনিস তোমাকে বলি, সেটা হচ্ছে কি, ধরো ল্যাটারাল অ্যাওর্টা এবং হচ্ছে সার্কিউলার সেফালিকাস তৈরির যে ঘটনাটা, সেটা হয়তো অনেকের বুঝতে অসুবিধা হতে পারে। সো আমি তোমাদের এখানে একটা বই নেই, দাঁড়াও, আচ্ছা আমার বায়োলজি বইটাই নেই, এই যে বায়োলজি বইটা নিলাম। ধরো যে কোনো একটা সাইড, হ্যাঁ, এই সাইডের সবগুলা ধমনী এসে, ওই যে মনে আছে বহির্বাহী ধমনীগুলা তোমার 1 2 3 4টা একসাথে এসে মিলিত হইতেছে ল্যাটারাল অ্যাওর্টা। সো এইটা এক পাশের ল্যাটারাল অ্যাওর্টা ধরো, আবার নিচের দিক থেকে সবগুলো মিলে এখানে একটা ল্যাটারাল অ্যাওর্টা। সো 2টা ল্যাটারাল অ্যাওর্টা এই একসাথে একটা সার্কেলের মতো তৈরি করছে, সার্কিউলার সেফালিকাস। সো এটা আসলে খুব সুন্দরভাবে একটা বই বা একটা 3D বস্তু দিয়ে বোঝানো সম্ভব ছিল, তাই একটু আমি বইয়ের এক্সাম্পলটা একটু টেনে নিলাম আর কি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। সো আমরা আবার আমাদের পড়াশোনায় ব্যাক করি। তো যেটা বুঝতে চাচ্ছিলাম যে ফুলকা প্রকোষ্ঠ হচ্ছে আমাদের 2টা। সো 2টা ফুলকা প্রকোষ্ঠের মধ্যে প্রতিটা ফুলকা প্রকোষ্ঠের মধ্যে 4টা করে থাকবে, ঠিক আছে। সো প্রতি প্রকোষ্ঠে 4টা ফুলকা, প্রতি প্রকোষ্ঠে 4টা ফুলকা, 4টা কিন্তু 4 জোড়া না, প্রতিটা প্রকোষ্ঠে 4টা ফুলকা। তাহলে প্রকোষ্ঠ আছে 2টা, অর্থাৎ 1 জোড়া, তাহলে ফুলকা হবে 4 × 2 4 জোড়া, ঠিক আছে। 4 × 2 অর্থাৎ 8টা, মানে 4 জোড়া। বুঝা গেছে? আচ্ছা, এখন একটা জিনিস আমরা বলবো যে ফুলকা প্রকোষ্ঠ, এই ফুলকা প্রকোষ্ঠের ভিতরে আমার ফুলকা আছে। এবারে চিন্তা করো, ফুলকা প্রকোষ্ঠের ভিতরে আমার ফুলকাগুলো আছে, সেটা হচ্ছে এগুলো হচ্ছে ফুলকা আমার। তো এই ফুলকা বাহিরের সাথে কমিউনিকেট করার জন্য, এই ফুলকাগুলো বা এই ফুলকা প্রকোষ্ঠটা বাহিরের সাথে কমিউনিকেট করার জন্য একটা বহিঃফুলকা ছিদ্র আছে, আর ভিতরে কিছু অন্তঃফুলকা ছিদ্র আছে, মানে ফুলকার ভিতরেই ছিদ্র আছে কতগুলা। সো যেগুলোকে গলবিলীয় ফুলকা ছিদ্র বলা হয়। তো যাই হোক, ওগুলোর আমরা ইয়াতে না যাই, গলবিলীয় ফুলকা ছিদ্র ওগুলোও বলে না, সরি, এটা আরেকটা বিষয়, আমরা এখানে না যাই। তো যেটা বলতে যাচ্ছিলাম যে ফুলকা ছিদ্রের কনসেপ্ট, এই কনসেপ্টগুলো একটু আনক্লিয়ার থাকে স্টুডেন্টদের, সে একটু আমরা একটু দেখে নিব। তো আমরা যেহেতু অ্যাডভান্সভাবে বায়োলজি পড়তেছি, সো আমরা একটু দেখে নিব। সেটা হচ্ছে ফুলকা ছিদ্ররও 2টা টাইপের ছিদ্র আছে, একটা হচ্ছে বহিঃফুলকা ছিদ্র, আর একটা হচ্ছে অন্তঃফুলকা ছিদ্র, অর্থাৎ ফুলকার ভিতরে এই ছিদ্রটা, বা আরেকভাবে বলতে পারি আমরা ফুলকা প্রকোষ্ঠের ভিতরে ছিদ্রটা, অর্থাৎ এটা আমার সাথে বাইরের সাথে কমিউনিকেশন করাচ্ছে না। একটা ছিদ্র আমার বাহিরের সাথে কমিউনিকেশন করাচ্ছে ফুলকা প্রকোষ্ঠের সাথে, ফুলকা প্রকোষ্ঠ এবং বাহিরের সাথে কমিউনিকেশন করাচ্ছে একটা ছিদ্র, যে ছিদ্রের নাম হচ্ছে আমার বহিঃফুলকা প্রকোষ্ঠ, অর্থাৎ বাহিরের সাথে আমার কমিউনিকেশন করাচ্ছে ফুলকা প্রকোষ্ঠের। আর অন্তঃফুলকা ছিদ্র কমিউনিকেশন করাচ্ছে না, ওইটা জাস্ট ওই প্রকোষ্ঠের ভিতরেই আছে।
ফুলকার মধ্যেই আছে, আমরা ওইভাবে বলতে পারি। তো এখন কমিউনিকেশন করার জন্য তো একটা ছিদ্র এনাফ, তাই না? এক্স্যাক্টলি। অ্যাকচুয়ালি বহিঃফুলকা ছিদ্র থাকে হচ্ছে একটা করে, প্রতি পাশে একটা করে থাকে। হ্যাঁ, মানে প্রতি পাশে একটা করে না, ওয়েট এ মিনিট, এখানে একটু বইয়ে একটা কথা আছে, তোমাদেরকে দেখাই। বইয়ের কথাটা কোথায় লেখা, দেখো, প্রত্যেক ফুলকা প্রকোষ্ঠের বাহিরের দিকে একটা করে বহিঃফুলকা ছিদ্র আছে। তাহলে প্রত্যেকটা প্রকোষ্ঠের বাহিরের দিকে একটা করে ছিদ্র থাকতে, প্রকোষ্ঠ আছে দুইটা, তার মানে ছিদ্র আছে দুইটা, আমি এটাই বলতে যাচ্ছি। অর্থাৎ একটা পার প্রকোষ্ঠ, মানে একটা প্রকোষ্ঠের জন্য একটা বহিঃছিদ্র, অর্থাৎ টোটাল কয়টা? টোটাল দুইটা বহিঃফুলকা ছিদ্র। সো দেখো এটা কিরকম হয়, অর্ধচন্দ্রাকৃতি হয়। খেয়াল করো বহিঃফুলকা ছিদ্র কোন জায়গাটা, হ্যাঁ বইয়ের দিকে খেয়াল করো, আমার দিকে খেয়াল না করলেও হবে। বইয়ে হচ্ছে দেখো, এই যে আমি যদি কানকোটাকে তুলে আনতে পারতাম, কানকোটাকে তুলে আনতে পারতাম, অর্থাৎ কানকোটাকে খুললাম, খোলার পরে যে প্রকোষ্ঠটা দেখতেছো এইটা হচ্ছে আমার ফুলকা প্রকোষ্ঠ। সো ফুলকা প্রকোষ্ঠটা তো কমপ্লিটলি এক্সপোজ থাকে না, ম্যাক্সিমামই কাভার্ড থাকে। জাস্ট এই পাশে একটা অর্ধচন্দ্রের মতো, অর্থাৎ এরকম চাঁদের মতো একটা, জাস্ট একটা পাশে এরকম চাঁদের মতো একটা ছিদ্র থাকে, বৃহৎ অর্ধচন্দ্রাকার। দেখো তো লম্বা করে ছিদ্র থাকে, ফুলকা ছিদ্র থাকে। এই ছিদ্রটা বেসিক্যালি ব্রাঙ্কিওস্টেগাল পর্দাটা এই ছিদ্রটাকে বন্ধ বা খুলতে পারে, অর্থাৎ এই পর্দাটা এটাকে আবৃত করে রাখে। হ্যাঁ, এটা তার উপর কন্ট্রোল আছে, ব্রাঙ্কিওস্টেগাল পর্দাকে সে মানে কন্ট্রোল করতে পারে। হ্যাঁ, এইটা দিয়ে সে হচ্ছে পর্দা যদি ঢেকে রাখে তাহলে এই ছিদ্রটা বন্ধ থাকবে, আর যদি ব্রাঙ্কিওস্টেগাল পর্দাটা ঢেকে না রাখে, অর্থাৎ তুলে ফেলে, অর্থাৎ কন্ট্রাক্ট করায় ফেলে, তখন কি হবে? তখন এটা খুলে যাবে, ছিদ্রটা খুলে যাবে, বন্ধ থাকবে না আর। অর্থাৎ একটা ছিদ্র বেসিক্যালি, হ্যাঁ, ছিদ্রের মধ্যে যদি আমার ব্রাঙ্কিওস্টেগাল পর্দা আবৃত করে রাখে তাহলে এটা খুব বন্ধ থাকবে, আর যদি আবৃত না করে তাহলে এটা খোলা থাকবে। অর্থাৎ ব্রাঙ্কিওস্টেগাল পর্দাটাই বহিঃফুলকা ছিদ্রকে বন্ধ বা খুলতে পারে। ক্লিয়ার? আর আমরা জানি ব্রাঙ্কিওস্টেগাল পর্দা বা কার সাথে যুক্ত? কানকোর সাথে। সো কানকোর সাথে রিলেটেড, কানকো ধরো এটার সাথে ব্রাঙ্কিওস্টেগাল পর্দা। সো ব্রাঙ্কিওস্টেগাল পর্দাটা এটাকে ঢেকে রাখে, আবার কোনো কোনো সময় ঢেকে রাখে না। পর্দাটা যদি আমি সরাই দিই তাহলে আর ঢেকে রাখবে না, তাই না? পর্দাটা যদি আমি সরাই দিই তাহলে ঢেকে রাখবে না, আবার পর্দাটা যদি নিয়ে আসি তাহলে ঢেকে রাখবে। আর এই পর্দাটা কার সাথে কানেক্টেড? এই সামনে কানকোর সাথে কানেক্টেড, আর পিছনে কার সাথে কানেক্টেড? পুরা মানে রুই মাছের বডির সাথেই কানেক্টেড বলা যায়। আচ্ছা, যাই হোক, এইবারে দেখো অন্তঃফুলকা ছিদ্র কয়টা আছে? 5 জোড়া আছে। পার্শ্বপ্রাচীরে 5 জোড়া অন্তঃফুলকা ছিদ্র আছে। এইসব ছিদ্রের মধ্যবর্তী গলবিলের প্রাচীর অস্থি নির্মিত। আচ্ছা, ছিদ্রের মধ্যবর্তী গলবিলের প্রাচীর, আচ্ছা ফুলকা আর্চ, দেখতে আর্চের মতো, গলবিলের প্রতি পাশে 5টা করে ফুলকা আর্চ থাকে। আচ্ছা, তাহলে আমরা অনেক কিছু বুঝতে পারতেছি। প্রথম 4টা ফুলকা আর্চে একটা করে ফুলকা অবলম্বিত থাকে। পঞ্চম ফুলকা আর্চ কোনো ফুলকা বহন করে না। হাইওয়েড আর্চের হ্রাসপ্রাপ্ত ফুলকা বা সিউডো ব্রাঙ্কিয়া কানকোর নিচে ভিতরে একটা চাকের মতো লেগে থাকে। আচ্ছা, এখানে আমাদের অনেকগুলো কনসেপ্ট আমরা পেয়ে গেছি, সেই কনসেপ্টগুলো আমরা একটু একের পর এক লিখি। প্রথমত হচ্ছে অন্তঃফুলকা ছিদ্র হচ্ছে প্রতি পাশে 5টা করে, তার মানে টোটাল হচ্ছে 5 জোড়া। বহিঃফুলকা ছিদ্র হচ্ছে বেসিক্যালি টোটাল 1 জোড়া বলতে পারি। 2টা না লিখে আমরা লিখবো 1 জোড়া হিসাব মনে রাখবো, আর 5 জোড়া হিসাব মনে রাখবো। একদম সিম্পল। বহিঃফুলকা ছিদ্র থাকবে 1 জোড়া, প্রতি পাশে একটা করে। অন্তঃফুলকা ছিদ্র প্রতি পাশে 5টা করে, 5 জোড়া। এখন এখানে কনসেপ্ট আছে ভাইয়া, অন্তঃফুলকা ছিদ্র জিনিসটা কি? অন্তঃফুলকা ছিদ্র বেসিক্যালি অ্যাকচুয়ালি আমি যদি এইদিকে চিন্তা করি যে এদিকে একটা গলবিলের টিউব আছে, এই টিউবের মধ্যে ছিদ্রগুলাই বেসিক্যালি হচ্ছে অন্তঃফুলকা ছিদ্র। এই ছিদ্রগুলোর মধ্যবর্তী অংশগুলা, এগুলো হচ্ছে শক্ত হাড়ের মতো, যেই অংশগুলোকে বলা হয় হাইওয়েড আর্চ, সরি হাইওয়েড না, ফুলকা আর্চ। ফুলকা আর্চ দেখছো না? ওই ফুলকা আর্চটা বেসিক্যালি হচ্ছে এই 2টা অন্তঃফুলকা ছিদ্রের মধ্যবর্তী অংশ। এটাই বলছে, দেখো
এসব ছিল মধ্যবর্তী গলবিলের প্রাচীর, অস্থি নির্মিত, দেখতে আর্চের মতো, ফুলকা আর্চ বলে এগুলোকে। এখন ফুলকা আর্চ কয়টা সেটা এখন এখানে আমাদের কনসার্ন হয়ে গেছে। এইখানে আমাদের আরেকটা কনসার্ন, সেটা হচ্ছে ফুলকা আর্চ কয়টা। প্রশ্ন হইতে পারে যে ভাইয়া ফুলকা আর্চ নর্মালি কয়টা হওয়ার কথা? 4 জোড়া ফুলকা আছে, 4 জোড়াই ফুলকা আর্চ হওয়ার কথা। কথা কি ঠিক নাকি বেঠিক? একটু চিন্তা করো। 4টা জোড়া ফুলকা আছে, প্রতি ফুলকায় আমার আর্চ থাকার কথা একটা, ঠিক আছে? আর্চ থাকার কথা হচ্ছে 4টা, একটা করে, তাহলে 4 জোড়া থাকার কথা, কিন্তু থাকে হচ্ছে 5 জোড়া। তাহলে লিখে রাখো পঞ্চম পঞ্চম জোড়াতে ফুলকা থাকে না, অ্যাকচুয়ালি ফুলকা থাকে না, সেটাকেই সিওডোব্রাঙ্ক বলে, অর্থাৎ মিথ্যা ফুলকা। এটা জাস্ট ফুলকা আর্চ আছে, ব্রাঙ্ক ফুলকা। এখানে জাস্ট আমার ফুলকা আর্চ আছে, কিন্তু ফুলকার বাকি পার্টগুলো নাই, সিওডোব্রাঙ্ক ফুলকা, ঠিক আছে? সিওডোব্রাঙ্ক আছে, বেসিক্যালি বহন করে না। তো হাইওয়েট আর্চের হ্রাসপ্রাপ্ত ফুলকা, অর্থাৎ যেখানে আমার ফুলকা নাই, সিওডোব্রাঙ্ক কানকোর নিচের দিকে একটা চাকের মতো লেগে থাকে, এতে মাত্র এক সারি ফুলকা সূত্র থাকে, মানে ল্যামেলি আর কি। ফুলকা আর্চের ভিতরের দিকে গলবিল প্রাচীরের কয়েকটা ভাঁজের সৃষ্টি হয়, সেগুলোকে ফুলকার রেকার বলে। আমরা ফুলকার রেকার আমরা দেখে আসছি, ফুলকার রেকারের কাজ আমরা তাও জানি, সেটা হচ্ছে খাদ্যকে ছেঁকে ছেঁকে খাইতে সাহায্য করে, সো ছাঁকনি হিসাবে কাজ করে। ফুলকার রেকারের কাজ হচ্ছে মূলত ছাঁকনি হিসাবে। সো আমরা মনে হয় মোটামুটি অনেকগুলো জিনিস আমরা বুঝতে পারছি এখানে, যে আমাদের ফুলকা ওকে, তাহলে কয়টা করে কি থাকে আমরা মোটামুটি মনে হয় এগুলো একটু কনসেপ্ট ক্লিয়ার করতে পারছি। সো এগুলো বেসিক্যালি এখন যা শিখলাম সেগুলো হচ্ছে নাইস টু নো, একটু মনে রাখতে পারলে ভালো, বা যদি ভুলে যাও খুব একটা অসুবিধায় যে পড়বা তাও না, মানে এগুলো সচরাচর তেমন একটা আসে না, বাট আসলে বাবা আমরা যে চাই যে তোমরা যেতে পারো অ্যাটলিস্ট। সো এখন আমরা চলে যাই শ্বসন কৌশলে ডিরেক্ট। তো আমরা জানি শ্বসন কৌশলকে দুটা ভাগ করতে পারি আমরা, একটা হচ্ছে প্রশ্বাস, একটা হচ্ছে নিঃশ্বাস। তাহলে আমরা প্রশ্বাসটা আগে দেখে ফেলি, ভাইয়া দ্রুত করে প্রশ্বাসটা দেখে ফেলি, আমাদের এখন আর সময় নেই, আমরা এখন সৃজনশীলের জন্য আবার উঠেন পরে লাগবো। আমার প্রশ্বাস মানে কি? প্রশ্বাস এবং নিঃশ্বাস। প্রশ্বাস মানে হচ্ছে অক্সিজেন গ্রহণ করতে হবে আমার, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করবো না। এখন আগে অক্সিজেন গ্রহণের প্রসেসটা আমরা শিখবো কীভাবে করে। শুরুতে আমাকে একটা চিত্র আঁকতে হবে। সো চিত্রটা আমার বইয়ে থেকে দেখাবো, আগে কোন চিত্র বই থেকে দেখাই দিই, তাহলে তোমরা মনে হয় বই দেখে দেখে আঁকা শুরু করতে পারো। এই যে বইয়ে ছবিটা আছে, এই ছবিটা আগে তোমরা আঁকা ট্রাই করো, ঠিক আছে? এই যে এই ছবিটা আমরা আঁকার চেষ্টা করব। সো এই ছবিটা দেখতে অ্যাকচুয়ালি কোনো কঠিন না, এটা একদমই সোজা একটা ছবি। সো বেসিক্যালি আমরা দুই দিক থেকে দুইটা কানকো আঁকতে হবে, এবং ভিতরে আমার গলবিল থাকবে, মুখগহ্বর থাকবে, তারপরে হচ্ছে ফুলকাগুলো দেখাই দিব, দ্যাটস ইট। এগুলো হচ্ছে আমাদের মোটামুটি চিত্রের মূল থিম। সো আমরা যদি আঁকতে চাই তাহলে কি করব, দেখো ভাইয়া তোমরা তো অনেকে চিত্র আঁকতে পারো না, সমস্যা নাই। সো ভাইয়া দেখাই দিই কেমন আঁকবা। একটু সরু দিবে এরকম, তারপরে একটু পেঁচাই এমনি নামাই দিবা, সরু দিবে এরকম, একটু পেঁচাই নামাই দিবে এরকম। হ্যাঁ, আমার মনে হয় একটু সুন্দর করতে পারতাম, যাই হোক আমি একটু টান দিয়ে আঁকছি তো একটু খারাপ হইলো, সরি, মাই ব্যাড। তাও আঁকার চেষ্টা করতেছি আর কি। হ্যাঁ দেখো, আসো। তারপরে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে একটু চিকন করে করে যাব এই পর্যন্ত আমরা চিকন করে করে যাব। আচ্ছা একটু টান দেই, খাতায় আঁকলে এটা খুব সুন্দর করে আঁকা যেত। হ্যাঁ, তাও আঁকলাম। একটু পর্যন্ত আমরা খুব চিকন করে যাওয়ার চেষ্টা করব। চিকন করে যাওয়ার চেষ্টা করলাম। আমার মোটামুটি চিত্রটা সোজা আছে আপাতত। আচ্ছা, তো এই দিকে আমরা যে কাজটা করতে পারি, এরকম করে একটা ইয়া করি, এরকম করে একটা ইয়া করি। করছো? দেখো, বেশি কিছু না, একটু ঘুরাইয়ে এরকম, জাস্ট এরকম করো, ঘুরাইয়ে এরকম করো। বেশি কিছু লাগবে না। করার পরে এইটার সাথে এটার একটু সংযোগ ঘটাও, চিকন হয়ে আসো, আস্তে আস্তে একটু চিকন হয়ে আসো। হ্যাঁ এক্স্যাক্টলি, আমি এটা মনে একটু বেশি বড় হয়ে গেছে। আচ্ছা নেভার মাইন্ড, কোনো সমস্যা নেই।
আচ্ছা আমার তো চোরা একটা জিনিস আছে, সো আমি এই চোরামিটা করব। কালো দিয়ে আমি আর বুঝাবো না আমি যে এখানে ভুল টুল করছি। আচ্ছা আচ্ছা যাই হোক, হয়েছে হয়েছে, আর লাগবে না কারুকাজ। এখন সুন্দর মতে আমি এদিকে একটু অস্থিগুলো দিয়ে দিই, এদিকে একটু শক্ত স্ট্রাকচার আছে। বইয়ে মার্কিংটা লেখা নাই, এই অংশটা কি দেখাচ্ছে, খুব সম্ভবত এগুলো হাইওয়েট আর্চ দেখাচ্ছে। সমস্যা নাই, এটা আমাদের মার্কিং যেহেতু বইয়ে নাই তাহলে আমাদের জানার দরকারও নাই এটা তারা বইয়ে কি দেখাতে চাইতেছে। আমরা সবসময় মনে রাখবো লেবেলিং করব একটা ডান পাশে এবং একটা ডাক দিয়ে নেব। সো এটা হচ্ছে আমাদের মূলত, এই পার্টটা আমাদের মূলত হচ্ছে কি কানকো, যেটা আমরা আঁকা ট্রাই করতেছি। এটা হচ্ছে আমাদের কানকো, ঠিক আছে। আচ্ছা এখন খুব মনোযোগ দিয়ে দেখতে হবে, আমি যদি প্রশ্বাস নিতে হয়, অক্সিজেন গ্রহণ করতে হয়, ভালো করে শুনবা, অক্সিজেন গ্রহণ করতে হইলে রুই মাছকে বেসিক্যালি সে তো আমাদের মতো বাতাসে থাকা অক্সিজেন গ্রহণ করবে না। আমরা কি করি, বাতাস গ্রহণ করলে সেই বাতাস থেকে অক্সিজেন নিয়ে দিতেছি, কিন্তু মাছ কি করে, মাছ হচ্ছে পানিতে দ্রবণীয় অক্সিজেন গ্রহণ করে। দ্যাট মিন্স তাকে যদি অক্সিজেনটা নিতে হয়, দ্যাট মিন্স তাকে আগে পানিটা নিতে হবে, অ্যান্ড দেন ওই পানি থেকে তার ফুলকাটা ফিল্টার করে জাস্ট অক্সিজেনটা নিয়ে নেবে টুপ করে, ঠিক আছে। টুপ করে ঢুকে পড়ে বলছে না, সেই রকম টুপ করে পানি থেকে অক্সিজেনটা নিয়ে ফেলতে হবে। তাহলে টুপ করে পানি থেকে যদি অক্সিজেনটা নিয়ে ফেলতে হয়, আগে তাহলে তো পানিটা কাছাকাছি থাকা লাগবে, ফুলকার কাছাকাছি। ফুলকাগুলো আছে কই? সো আমরা বলছিলাম গলবিলের দুই পাশে, ধরো গলবিল হচ্ছে এই জায়গায় আছে, এক্স্যাক্টলি এই জায়গায় আমার গলবিলটা। তো গলবিলের দুই পাশে যদি আমার ফুলকা ছিদ্র থাকে, তাহলে আমরা ফুলকা ছিদ্রগুলোকে একটু কোন কালারে দেখাতে চাইতেছি, ধরো এই কালারে দেখাবো, একটা দুইটা তিনটা চারটা, ঠিক আছে, একটা দুইটা তিনটা চারটা। আমার এইগুলো মনে হয় একটু উপরে রাখা দরকার ছিল, সমস্যা নাই, একটু শিফট করে উপরের দিকে নিয়ে গেলাম, কোনো সমস্যা নেই। এখন তোমরা একটু ডাবল ডাবল দিবা, এগুলো একটু ডাবল ডাবল আঁকবা, হ্যাঁ, একটু সৌন্দর্যের জন্য একটু ডাবল ডাবল আঁকবা, ফুলকাগুলার একটু ডাবল ডাবল দেখাবা। সরি সুন্দর হয়ে নেই, খুব অসুন্দর হয়ে গেল সুন্দর ছবিটা, ঠিক আছে, একটু ডাবল ডাবল দেখাবা সৌন্দর্যের জন্য, হ্যাঁ, ডাবল ডাবল দেখাইলা। এখন তোমরা যদি বইয়ের ছবির সাথে এক্স্যাক্টলি ম্যাচ করাতে চাও, তাহলে যেটা করতে হবে, এরকম করে 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 দাগ দিয়ে দাও, কাটা 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 খাঁচ কাটা দাগ দিয়ে দাও। আমি একটু ব্রাশটা ছোটো করে নিই, খাঁচ কাটা খাঁচ কাটা খাঁচ কাটা খাঁচ কাটা খাঁচ কাটা, তাহলে একটু খাঁচ কাটা খাঁচ কাটা খাঁচ কাটা দিয়ে দাও। বইয়ের ছবির সাথে প্রায় মিলে গেছে, জাস্ট এখন একটা কাজ করতে হবে, জাস্ট মাছ বরাবর একটা কাটা দিয়ে দাও, মাছ বরাবর একটা কাটা দিয়ে দাও, মাছ বরাবর কাটা, মাছ বরাবর কাটা, মাছ বরাবর কাটা, মাছ বরাবর কাটা। এটা কেন দিছে, এটা দিয়ে বোঝাচ্ছে যে ওই হোলো ব্রাঙ্ক ফুলকা, এটা হচ্ছে ওই পাশে হচ্ছে একটা হেমি ব্রাঙ্ক আছে, এই পাশে একটা হেমি ব্রাঙ্ক আছে, সো পুরোটা মিলে একটা হোলো ব্রাঙ্ক ফুলকা। সো মাঝখানে একটা দাগ দিয়ে এই পাশে একটা এই পাশে একটা বোঝানো হইতেছে আর কি, ওই তো। তো যাই হোক, আমরা চারটা ফুল, চার জোড়া হোলো ব্রাঙ্ক ফুলকা এঁকে ফেলছি। সো এক্স্যাক্টলি এগুলো হচ্ছে আমার ফুলকা। তাহলে আমার যদি ফুলকার কাছাকাছি পানিটা নিয়ে আসতে হবে, কথা ঠিক কি না? তাহলে ফুলকার কাছাকাছি পানি নিয়ে আসতে হলে বেসিক্যালি মুখগহ্বর দিয়ে পানিটা গিলতে হবে, অর্থাৎ পানিটা ভিতরে আনতে হবে, মুখের ভিতরে পানিটা গ্রহণ করতে হবে। এক্স্যাক্টলি মুখের ভিতরে রুই মাছ কীভাবে পানিটা গ্রহণ করবে, ওইটাই মূলত হচ্ছে রুই মাছের শ্বসন কৌশল, মূলত ওইটাই হচ্ছে রুই মাছের শ্বসন কৌশল, ওইটাই আমরা পড়বো এখন, বুঝতে পারছো? তাহলেই এগুলো হচ্ছে আমার ফুলকা। তাহলে ধরো এইটা হচ্ছে আমার গলবিল, তাই না? তাহলে আমি একটু এভাবে লিখি, হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে আমার গলবিল, গলবিলের যেহেতু দুই পাশে আমার ফুলকা ছিদ্র আছে, সো এই সাইডটা আমার গলবিল, গলবিলের দুই পাশে আমার ফুলকা আছে। তো এখন এই পাশটা আমার ধরো মুখগহ্বর, তাহলে এই পাশটা ধরো এইটা হচ্ছে আমার মুখগহ্বর, আমি লিখে দিলাম জাস্ট, মুখগহ্বরের পরেই তো গলবিল শুরু হয়, তাই না? মুখগহ্বর, এটা হচ্ছে গলবিল। এখন আমার মুখগহ্বরে দুইটা কপাটিকা থাকবে উপরের দিকে, মুখে যেহেতু, সো দুইটা কপাটিকা থাকবে, কপাটিকাগুলোকে আমি একটু গ্রিন কালারে দেখাই। এইদিকে একটা কপাটিকা আছে, এইদিকে আরেকটা কপাটিকা আছে। এখন কপাটিকাগুলোকে খোলা থাকবে না বন্ধ থাকবে? অবভিয়াসলি পানি যেহেতু ঢুকতে হবে, তাহলে কপাটিকা বন্ধ রাখতে চলবে না, কারণ এটাতে ঢুকবে। তাহলে আলটিমেটলি পানি যদি ঢুকাইতে হয়, পানি না লিখে একটু পশ করে H2O লিখি,
মজা লাগে দেখতে, তাই না? সো পশ করে লিখলাম H2 মানে কি পানির সংকেত। তাহলে পানি যদি আমাকে ঢুকাইতে হয় তাহলে আমাকে এই কপাটিকাগুলো খোলা থাকতে হবে, মুখের দিকে যে কপাটিকা। তাহলে মুখের দিকে থাকা কপাটিকার নাম কি হইতে পারে বলো তো? অবভিয়াসলি মুখের কপাটিকা, বাট মুখের কপাটিকা বলতে তো সাউন্ড সো রং। সো আমরা বলবো মৌখিক কপাটিকা। কি বলবো? মৌখিক কপাটিকা। বুঝা গেল? মৌখিক কপাটিকা। মৌখিক কপাটিকা, দেখো বুঝতেছো কিনা? মৌখিক কপাটিকা। তাহলে আমার মুখগহ্বর গলবিল, এই হলো আমাদের মোটামুটি সিনারিও। এই ছবিটা আমাকে আঁকতে হবে এবং এই ছবির মধ্যে আমার সবগুলা ব্যাখ্যা লুকাই আছে। সো আমাকে আগে এই ছবিটা আঁকা শিখতে হবে। এই ছবিটা কোনো কঠিন লাগছে? কোনো কঠিন না, একটু এভাবে দিয়ে এভাবে দিয়ে এভাবে দিয়ে এভাবে করছো, দেন হচ্ছে এটা একটু চিকন আর এখান থেকে একটু মোটা করে নিয়ে আসা, এখান থেকে একটু মোটা করে নিয়ে আসা, দ্যাটস ইট। এখানে একটা কপাটিকা বসা দিবা আর এখানে 4 জোড়া ফুলকা দেখে দিবা। এই বাদে আর কোনো তোমার ফর্মালিটি দরকার নাই। তো এখন আমি চিত্রটাকে একটু আমার মতো করে শিফট করি, কারণ আমি এই পাশে রিয়েল ব্যাখ্যা লিখব। তাহলে আসল কৌশলটা আমি এই পাশে লিখি তোমাদের জন্য, ঠিক আছে? বক্স করে লিখি, এখানে আমরা কৌশলটা লিখবো, আসল কৌশলটা আসো এখানে। এখন দেখো মুখগহ্বর এবং গলবিল প্রকোষ্ঠটা যদি প্রশস্ত না হয়, প্রসারণ না হয়, তাহলে কি পানি ঢোকাটা সহজ হবে? অবভিয়াসলি হবে না। দ্যাটস ওয়াই আগে রুই মাছ এই কাজটাই করবে যেতে মুখগহ্বর এবং গলবিল প্রসারণ হয়। সো তোমরা একটু গ্যাপ দিয়ে লেখো, এখানে একটু গ্যাপ রেখো, কারণের বলতেছি। মুখগহ্বর, সরি একটু ছোট করে দিই, মুখগহ্বর ও গলবিলের প্রসারণ হবে। এখন আমরা একটা জিনিস জানি যে কোথাও যদি ভলিউম বেড়ে যায় কোনো কারণ ছাড়া, ক্লোজড একটা ক্যাভিটির মধ্যে যদি, শুরুতে তো কপাটিকা বন্ধ ছিল, এখন যদিও কপাটিকা খোলা দেখাচ্ছি, অর্থাৎ এই জায়গাটা ফাঁকা দেখাচ্ছি, খোলা, কপাটিকা খোলা আছে, বাট শুরুতে কিন্তু কপাটিকা বন্ধ। এদিকে তোমার একটা ব্রাঙ্কিওস্টেগাল পর্দা আছে, যেটা আমরা এখনও দেখাই নেই। ধরো আরেক কালার দিয়ে দেখাই ব্রাঙ্কিওস্টেগাল পর্দাটা। হ্যাঁ, ধরো এই সবুজ কালার দিয়ে, এটা ব্রাঙ্কিওস্টেগাল পর্দা, কানকোর সাথে লাগানো থাকে ব্রাঙ্কিওস্টেগাল পর্দা। তো এগুলো হচ্ছে আমার ব্রাঙ্কিওস্টেগাল পর্দা। তাহলে এগুলো সব কিছু দিয়ে ক্লোজ থাকে ক্যাভিটিটা, আমার মুখগহ্বর এবং গলবিল দুইটা বন্ধ থাকে। তাহলে বন্ধ থাকলে কি হবে? বন্ধ থাকা অবস্থায় যদি প্রসারণ হয় তাহলে আমার এখানে নেগেটিভ প্রেশার ক্রিয়েট হচ্ছে। নেগেটিভ প্রেশারের কারণে যেইমাত্র এই মৌখিক কপাটিকা খুলবে সাথে সাথে অনেক পানি ভিতরে চলে আসবে, কারণ ভিতরে অনেক পরিমাণ নেগেটিভ প্রেশার তৈরি হয়েছে। এখন তোমরা নেগেটিভ প্রেশারের কনসেপ্টটা হয়তো এই লোয়ার লেভেলের স্টুডেন্টদের বলা হয় না, সো এই জন্য আমরা ওই কথাটা স্কিপ করে লিখবো, যে স্কিপ করে ডিরেক্ট লিখবো যে এখন আমার মৌখিক কপাটিকা খুলে যাবে। কিন্তু তোমরা জেনে রাখো যে আমি যদি একটা ক্লোজড ক্যাভিটির মধ্যে, অর্থাৎ যখন মৌখিক কপাটিকা বন্ধ ছিল, ব্রাঙ্কিওস্টেগাল পর্দা দিয়ে আমার বহিফুলকা ছিদ্র, এটা হচ্ছে বহিফুলকা ছিদ্র এই দুইটা জায়গাতে এই বহিফুলকা ছিদ্রগুলোও বন্ধ করে রাখছে ব্রাঙ্কিওস্টেগাল পর্দা দিয়ে, তখন এই ক্লোজড ক্যাভিটির মধ্যে যখন এটা প্রসারিত হয়েছে তখন আমার প্রচুর পরিমাণ নেগেটিভ প্রেশার ক্রিয়েট হয়েছে। নেগেটিভ প্রেশারের কারণেই যখন এইটা ওপেন হবে সাথে সাথে অনেক পানি ভিতরে ইনড্র হবে। সো আমরা একটু স্টেপ বাই স্টেপ লিখি। মৌখিক কপাটিকা খুলে যাবে এবং ব্রাঙ্কিওস্টেগাল পর্দাটা বন্ধ থাকবে। এই কথাটা আমি এখানে অ্যাড করতে যাচ্ছি, আচ্ছা এটা পরে অ্যাড করলেও সমস্যা নাই। আগে আমরা লিখি যে মৌখিক কপাটিকা খুলে যাবে, খুলে গেলে কি হবে? পানি ভিতরে ঢুকে যাবে, পানি ভিতরে প্রবেশ। এই পানিটা প্রবেশ করায় ফেলছি, শেষ আমার কাহিনী। তাহলে পানিটা প্রবেশ করার পরেই এখন এই পানি থেকেই আমার ফুলকাটা অক্সিজেন গ্রহণ করে ফেলবে। তাহলে কে অক্সিজেন গ্রহণ করবে? ফুলকা না? তাহলে একটু লিখে দিই, সরি, আহা
মুভ করলে তো হয় না। ফুলকার অক্সিজেন গ্রহণ, ঠিক আছে, পানি থেকে ফুলকার অক্সিজেন গ্রহণ শেষ। তোমার কাছে শেষ হইলো মনে হইলো, এখানে শেষ হয় নাই, কারণ আমি ব্রাঙ্কিওস্টেগাল পর্দার কী অবস্থা আছে সেটা বলি নাই। সো ব্র্যাকেটে লিখে দাও, অথবা আমি যেটা করতে চাচ্ছিলাম, আচ্ছা আমি একটা কাজ করি, এই জিনিসটার আমার এখন হেট লাগতেছে, এই জিনিসটা আমি সরাই দিয়ে পরে আবার অ্যাড করব। সো আমি এখন আবার একটা খারাপ কাজ করব তোমাদের জন্য, যে এটা আমি ভালো লাগতেছে না, আমি ব্রাঙ্কিওস্টেগালটা উপরেই অ্যাড করব। তাহলে মৌখিক কপাটিকা খুলে যাবে এবং ব্রাঙ্কিওস্টেগাল পর্দা দ্বারা বহিঃফুলকা ছিদ্র বন্ধ থাকবে। তাহলে তখনই আমার কি হবে, পানিটা ঢুকলেও আর বের হবে না। তাহলে বুঝছো, তাহলে ব্রাঙ্কিওস্টেগাল পর্দাটা যদি দিয়ে যদি এটা অফ থাকে, তাহলে পানি আর বাহিরে বের হবে না, পানি খালি এন্ট্রি করতেছে, কিন্তু এদিক দিয়ে আর বের হওয়ার চান্স নাই। এটা তো আমি চাচ্ছি, তাই না? সো এই হলো ঘটনা। কিন্তু এই প্রসারণটা কেমনে হয়েছে, এটাই তো বড় একটা প্রশ্ন। তাহলে এইটা মনে রাখার একটা টেকনিক বলি, এইটা হচ্ছে মনে রাখবা, হাই 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 সরি হাই হাই আরো নিচে নিয়ে যায়, জায়গা হইতেছে না। আচ্ছা এগুলোরও নিচে নিয়ে যায়। হাই হাই ফুলকা, কি মনে রাখতে বললাম? দেখো, হাই হাই ফুলকা, কি মনে রাখতে বললাম? হাই হাই ফুলকা, হাই 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 ফুলকা। তাহলে একটা দিয়ে হচ্ছে হাইপো ব্রাঙ্কিয়াল, হাইপো গ্লোসাল, হাইপো কি আছে আর, হাইপোগ্লোসাল, হাইপো, আচ্ছা ফুলকা আর্চের কথা মনে আছে, সেটা আমরা আগে লিখি, ফুলকা আর্চ। আর এটা মনে হয় হাইওয়েড আর্চ, খুব সম্ভবত, হ্যাঁ হাইওয়েড আর্চ। সো এটা হচ্ছে নাইস। হাইওয়েড আর্চ, এসবের ক্রিয়ার ফলে আমার মুখগহ্বর এবং গলবিলের প্রসারণ ঘটে, দেন মৌখিক কপাটিকা খুলে যায়, ব্রাঙ্কিওস্টেগাল পর্দা তখনও আমার ফুলকা ছিদ্রকে বন্ধ করে রাখে, দেন পানি ভিতরে প্রবেশ করে কিন্তু বের হইতে পারে না, তাই না? সো তখনই পানি থেকে ফুলকাটা অক্সিজেন গ্রহণ করে ফেলে। সো দ্যাটস আওয়ার সিম্পলিস্টিক প্রসিডিওর। এইটাই আমি ব্যাখ্যা করতে চাইছি এতক্ষণ ধরে, একটু টাইম লাগছে, সরি ফর দ্যাট। ঠিক আছে, অনেকদিন পর পড়াচ্ছি তো এই জন্য একটু দ্রুত টান দিতে পারলাম না, সো সরি ফর দ্যাট। কিন্তু তোমরা পুরো প্রসেসটা বুঝছো কিনা সেটা হলো কথা। এখন যদি বলে নিঃশ্বাস কিভাবে নেয়, এক্স্যাক্টলি সেম, জাস্ট উল্টাই দিবা জিনিসগুলো, উল্টাই। কীরকম উল্টানো হবে, এখন তোমার এই কপাটিকা বন্ধ করে দিবা আর এটা খুলে দিবা, তাহলে পানিগুলো বের হয়ে যাবে। পানি এতক্ষণ তো পানি প্রবেশ করতেছিল, এখন পানি বের হয়ে যাবে। বের হয়ে গেলেই কার্বন ডাইঅক্সাইড ওটার মধ্যে ত্যাগ করে দিবে ফুলকা, দেন ওই কার্বন ডাইঅক্সাইড যুক্ত পানি ফুলকা থেকে বের হয়ে যাবে। সো এক্স্যাক্টলি আমরা এই স্লাইডটাই মনে হয় পুরোটা কপি করে নিয়ে যাই। আচ্ছা একটা কাজ করি, আমি স্লাইডটা কপি করে নিয়ে যাই, আর এই অংশটাকে মুছে দেই।
তাহলে দেখো এখন এখানে যে ছবিতে চেঞ্জগুলো আসবে সেটা হচ্ছে এই ব্রাঙ্কিওস্টাইগাল পর্দাটা আমি খুলে দিব। এখন আর ব্রাঙ্কিওস্টাইগাল পর্দা আবৃত করে রাখবে না, এখন এই জায়গাটা ফাঁকা ওপেন। তাহলে এখন যদি এই জায়গাটা খুলে যায় ভাইয়া, তাহলে কি হবে, যেই পানিগুলো আসছিল এখানে এখানে যে পানিগুলো আসছিল পানিগুলো বের হয়ে যাবে, পানিগুলো যেখান থেকে আসছিল বের হয়ে যাবে। ঠিক আছে, পানিগুলো বের হয়ে যাচ্ছে। এই হলো আমার ছবিতে। আর এখন কি হবে, পানিগুলো বের হওয়ার আগে তো অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড বিনিময় হয়েছে, অক্সিজেন তো গ্রহণ করছে ফুলকা, আবার ফুলকা থেকে কার্বন ডাইঅক্সাইড না পানিতে দিয়ে দিবে, এক্স্যাক্টলি। সো ফুলকা থেকে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ কোথায় করবে, পানিতে করতেছে না। সো এই কথাটা লেখা দরকার ছিল, কিন্তু এইটা ঝামেলা করবে, আমরা আগে এটা কেটে দিই। ফুলকা থেকে আমার পানিতে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করলাম, দেন এই পানিটাই আমি বের করতে হবে। তাহলে বের করতে হলে আগে কি করতে হবে, প্রসারিত ছিল, এটাকে সংকোচন করতে হবে, এক্স্যাক্টলি। সরি, সো আমি জাস্ট যেটা করব মুছে কাজ করে ফেলবো, তোমরা আবার লেখো গলবিলের। এখন কি হবে, সংকোচন না প্রসারণ, এখন হবে সংকোচন। আগে যে পেশি বা যেগুলো কাজ করতেছিল এখন সেগুলো ক্রিয়াশীল থাকবে না। নিঃশ্বাস হচ্ছে এখন একটা প্যাসিভ প্রসেস। নিঃশ্বাস, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করব আমরা এখন। আচ্ছা, তাহলে সংকোচন করাইলাম, সংকোচন করাবো, পাশাপাশি কপাটিকাগুলো এখন কি বন্ধ করে দিতে হবে। মৌখিক কপাটিকা বন্ধ হয়ে যাবে। আর ব্রাঙ্কিওস্টাইগাল পর্দা দ্বারা ফুলকা ছিদ্র বন্ধ থাকবে না, না লিখলাম, আর ব্র্যাকেটে থাকবে না, ব্র্যাকেটে লিখলাম খোলা থাকবে, অর্থাৎ ছিদ্রটা বন্ধ থাকবে না মানে কি খোলা থাকবে। তুমি ছিদ্রটা খোলা থাকবে লিখলেই হয়। তুমি লিখবা যে বহিঃফুলকা ছিদ্র খুলে যাবে, ব্র্যাকেটে লিখতে পারো যে ব্রাঙ্কিওস্টাইগাল পর্দা আর আবৃত করে রাখবে না ওই জায়গাটা। সো দ্যাটস ওয়াই খুলে গেছে। তুমি চাইলে একটু ব্র্যাকেটে লিখে দিতে পারো, খোলা থাকবে বললে এনাফ। সো পানি ভিতরে প্রবেশ করতেছিল, এখন পানি কি বের হয়ে যাবে, প্রেশার বেড়ে গেছে না। কারণ তুমি যখন গলবিল এবং মুখগহ্বর সংকোচন করছো, ভিতরে তো নেগেটিভ প্রেশার না, এখন পজিটিভ প্রেশার, অর্থাৎ প্রেশার বেড়ে গেছে। নেগেটিভ প্রেশার মানে হচ্ছে প্রেশারটা হুট করে ফল করা, প্রেশারটা একটু থাকার কথা, হুট করে ফল করা। আর পজিটিভ প্রেশার মানে হচ্ছে প্রেশারটা বেড়ে যাওয়া। সো এখন যেহেতু হুট করে পানি আছে, এই পানি পুরা গহ্বরের মধ্যে পানি আছে, হুট করে সংকোচন হয়েছে, আয়তন কমে গেছে না এই গহ্বরটার, তখন প্রেশারটা হুট করে বেড়ে গেছে। সো দ্যাটস ওয়াই যখন মৌখিক কপাটিকা বন্ধ হয়ে যাবে, এদিক দিয়ে বের হওয়ার জায়গা নেই পানি, শুধুমাত্র এই রাস্তা ফাঁকা আছে, তখন এই দিক দিয়েই পানি বের হওয়া শুরু করবে, কারণ তখন তো আমার এই মৌখিক কপাটিকা বন্ধ হয়ে যাবে। সেরকম বন্ধ দেখাইতে হবে, এই যে আমি একটু আরেকটা কালার দিয়ে দেখাই। সো আমার এখন মৌখিক কপাটিকা বন্ধ, পানি যাওয়ার আর জায়গা পাইতেছে না, ভিতরে অলরেডি প্রেশার বেড়ে গেছে, সব জায়গা পাইছে এই সাইড দিয়ে, সো এই দিক দিয়ে বের হয়ে যাবে। সো পানি বহিঃফুলকা ছিদ্র দিয়ে বের হয়ে যাবে, বহিঃফুলকা ছিদ্র দিয়ে মেইন কথা কি বের হবে না, পানি বের হয়ে যাবে। সো শেষ তো আমার, কার্বন ডাইঅক্সাইড যুক্ত পানি বের করে দিছি বডি থেকে, শেষ। পানি ফুলকা ছিদ্র দিয়ে বের হয়ে যাবে,
আর আমার এখন নিচের যে প্রসেসটা এটা তার লেখার তো কিছু নেই, অক্সিজেন গ্রহণ করার কিছু নেই। সো দ্যাটস ইট মাই বয়, এইটাই আমার হচ্ছে নিঃশ্বাসের মূল কৌশল। এখন তুমি যদি ফ্লো চার্ট করে এই দুইটা কথা লিখে দিতে পারো আর দুইটা ছবি এঁকে দিতে পারো, ভাই বিশ্বাস করো তোমাকে 3-এ 3, 4-এ 4 দিয়ে দিবে। আর কিচ্ছু লেখার দরকার নাই, কিচ্ছু করার দরকার নাই, আর একটা কথাও লেখার দরকার নাই। তুমি যে শূন্য মতো একটা ছবিটা আঁকবা, দুইটা ছবি আঁকবা। আচ্ছা এখানে তো আর ইস্যু প্রবেশ করতেছে না। সো এই 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 হয়েছে। তো এই হলো আমাদের নিঃশ্বাস, বুঝা গেছে? আমরা টাইম নষ্ট না করি, বায়ুথলির ব্যাপারটা আমরা পড়ে ফেলি। রুই মাছের বায়ুথলি, রুই মাছের বায়ুথলির অনেকগুলো নাম আছে। এটাকে কখনো কখনো এয়ার ব্লাডার বলে, কারণ বায়ুথলি ইংলিশে। কখনো কখনো এটাকে সুইম ব্লাডার বলে। সো এটাকে এয়ার ব্লাডার বলো, সুইম ব্লাডার বলো, যাই বলো একই কথা। তো এই বায়ুথলির মধ্যে থাকে কোন কোন বায়ু? সবার আগে এই প্রশ্নটাই মাথায় আসে, থাকে কি? থাকে কোন গ্যাস? অর্থাৎ বায়ুথলিতে তো বায়ু থাকবে এটা বুঝতে পারতেছি, কিন্তু থাকবে কোন গ্যাস? এটাই তো আমাদের বিগ কনসার্ন। তাহলে অ্যান্সার হচ্ছে অক্সিজেন তো থাকবেই, পাশাপাশি কার্বন ডাইঅক্সাইডও থাকে এবং নাইট্রোজেন থাকে। এটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট, পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট। এটা এমসিকিউতে হর হামেশা আসে। দেন আমার এখন বায়ুথলির গঠনটা আঁকা লাগবে। বায়ুথলির মোটামুটি 2টা প্রকোষ্ঠ থাকে, এরকম 2টা প্রকোষ্ঠ, ঠিক আছে? তো আমার হয়তো ছবিটা সুন্দর হয় না, আমি একটু সুন্দর করে ছবিটা আঁকতে পারতাম, এফোর্ট দেই নাই বলে ছবিটা একটু বাজে হয়ে গেছে। সো এই সম্মুখ প্রকোষ্ঠ, পশ্চাৎ প্রকোষ্ঠ একটু বড় হবে, ঠিক আছে? এই হলো একটা অবস্থা। সো এটাকে ডাবল করে দাও হ্যাঁ, ডিজাইন করতে হলে, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা হয়েছে। তাহলে এই বায়ুথলির 2টা প্রকোষ্ঠ থাকবে, একটা হচ্ছে সম্মুখ প্রকোষ্ঠ, একটা হচ্ছে পশ্চাৎ প্রকোষ্ঠ। ঠিক আছে? তো এই 2 প্রকোষ্ঠের সাথেই কিছু কৈশিক জালিকার সম্পর্ক থাকবে। সো কৈশিক জালিকাগুলো দেখাচ্ছে, লাল দেখাইলে ভালো হইতো, একদম রেড কালারের কিছু ব্লাড ভেসেলস। তোমরা তো আর দেখাতে পারবে না এরকম লাল, তোমরা একটু জাস্ট হিজিবিজি করে নেটওয়ার্ক দেখাই দিও। সো এই নেটওয়ার্কটা হচ্ছে মূলত, এগুলোকে গ্যাস গ্রন্থি বলা হয়। তো কেন গ্যাস গ্রন্থি? কারণ হচ্ছে অ্যাকচুয়ালি এখান থেকে আসা গ্যাসগুলো এখানে আসে, এখান থেকে গ্যাস আবার এখানে আসে, এক্সচেঞ্জ হয়। সো এই জন্য এগুলোর মধ্যেও গ্যাস থাকে। এই কৈশিক জালিকাগুলোর মধ্যে স্পেশাল নেটওয়ার্কিং, মানে অনেক ঘন সন্নিবিষ্ট, দেখতে পাচ্ছ না, অনেক ক্লোজ, একটা পেঁচায় গেছে, ঘন সন্নিবিষ্ট কৈশিক জালিকাগুলোর মধ্যেও গ্যাস চলে আসে, যার কারণে এগুলোকে গ্যাস গ্রন্থিও বলা হয়। কিন্তু এটার আসল নাম হচ্ছে রেটিয়া মিরাবিলি। এটা মূলত একটা গ্যাস গ্রন্থি, যেটা হচ্ছে লাল বর্ণের, বলা হয় কি লাল বর্ণের গ্যাস গ্রন্থি, লাল বর্ণের গ্যাস গ্রন্থি বলা হয়, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা একটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হচ্ছে এই বায়ুথলি তো ঠিক আছে ভাইয়া, বায়ুথলির সাথে কারো কোনো কানেকশন আছে কিনা, কারো কোনো কানেকশন আছে কিনা, আমরা সেই কানেকশানগুলো দেখতে চাই ভাইয়া। আপনি আমাদেরকে একটু কানেকশানগুলো দেখান। চলো কানেকশানগুলোই দেখাই আগে, আসো। সো পরীক্ষায় এই ছবিটা রাখতে হবে, মনে রাখবা বায়ুথলি মোটামুটি মেরুদণ্ডের নিচে থাকে। এই সাইডে যদি হয় মেরুদণ্ড, এই সাইডে থাকবে হচ্ছে পরিপাক নালী, এই সাইডে থাকবে আমার পরিপাক নালী। তো পরিপাক নালী এবং মেরুদণ্ডের মাঝে থাকে বায়ুথলি।
এটা কিন্তু একটা এমসিকিউর প্রশ্ন হতে পারে। সো এটি জেনে রাখো, উপরে থাকে মেরুদণ্ড, নিচে থাকে পরিপাক নালী। পরিপাক নালীর রুই মাছের ক্ষেত্রে যে অংশটা থাকে সেটা হচ্ছে এখানে অন্ননালী, এই জায়গায় থাকে অন্ননালী বা ইসোফেগাস। চিনছো কোন পার্টটা? অন্ননালী বা ইসোফেগাস। তো এই অংশের সাথে আসলে বায়ুথলির কোনো কানেকশন আছে কি নাই এটার উপর ডিপেন্ড করে বায়ুথলিকে দুই ভাগে ভাগ করা হয়। এক ধরনের বায়ুথলি যাদের কানেকশন আছে তাদেরকে এক নামে ডাকা হয়, যাদের এই কানেকশন নাই তাদেরকে আরেক নামে ডাকা হয়। যাদের কানেকশন আছে, ধরো কানেকশন আছে, এদিকে বলা হবে কানেকশনের নামটা কি? কানেকশন যে আছে বায়ুথলির সাথে অন্ননালী কানেকশন, এটা কে করবে? এই নালীটার নাম কি? নিওমেটিক নালী। কেন নিওমেটিক নালী? নিওমেটিক শব্দের অর্থ হচ্ছে বায়ু, তাহলে যেহেতু বায়ুথলির সাথে কানেক্টেড লাগাচ্ছে তো নিওমেটিক ডাক্ট, ডাক্ট মানে হচ্ছে নালী, নিওমেটিক ডাক্ট বা নিওমেটিক নালী। আবার ডাক্টাস নিওমেটিকাসও বলা হয় এটা, অথবা ডাক্টাস নিওমেটিকাস, ঠিক আছে? সো যাদের এই ডাক্টাস নিওমেটিকাস বা নিওমেটিক ডাক্ট থাকে, যাদের থাকে তার মানে তাদের বায়ুথলির সাথে অন্ননালী কানেকশন আছে। সেই ধরনের বায়ুথলিকে বলা হবে ফাইসোস্টোমাস, যেটা হচ্ছে রুই মাছের ফাইসোস্টোমাস। আবার যদি না থাকে এই কানেকশনটা, কানেকশন নাই মানে কি নিওমেটিক নালীটাও নাই, নিওমেটিক ডাক্টটাও নাই, না থাকলে সেটার নাম হবে ফাইসোক্লিস্টাস। নাম কি হবে? ফাইসোক্লিস্টাস। মনে রাখা একটা টেকনিক হচ্ছে ক্লিস্টাস, এটাকে আমি কিপটা পড়তে পারি, ক্লিস্টাস। কিপটা মানে যার কাছে টাকা পয়সা থাকলেও সে দেয় না, নাই মানে নাই করে। সো কিপটা মানে নাই, সো নাই মানে নিওমেটিক নালী নাই। কি নাই? নিওমেটিক নালী নাই, নাই কানেকশন নাই। কার সাথে কার কানেকশন নাই? বায়ুথলির সাথে অন্য নালীর কোনো কানেকশন বা সংযোগ নাই। ক্লিয়ার? সো তাদেরকে বলা হয় ফাইসোক্লিস্টাস ধরনের। এটা কিন্তু রুই মাছের না, রুই মাছের হচ্ছে ফাইসোস্টোমাস ধরনের বায়ুথলি। সো রুই মাছের যেটা সেটা হচ্ছে ফাইসোস্টোমাস ধরনের, ঠিক আছে? মনে থাকবে। আচ্ছা, আর কি এমসিকিউ আছে যেটা আমরা মিস করতেছি? আমরা একটু বয়ে যায় দেখি আসি। এই যে সংযোগকারী একটা নালী থাকে, খেয়াল করো, সামনের প্রকোষ্ঠটা আমরা ছোট করে আঁকছি, পিছনে একটা বড়। অন্ননালী বায়ুথলি মাঝখানে সংযোগকারী নালী থেকে, যেটাকে বলা হয় নিওমেটিক নালী বা ডাক্টাস নিওমেটিকাস। সো যাদের বায়ুথলি নালীপথে অন্ননালীর সাথে যুক্ত থাকে তাদেরকে বলা হয় ফাইসোস্টোমাস, যেমন আমাদের রুই মাছ। বা যাদের থাকে না তাদেরকে বলা হয় ফাইসোক্লিস্টাস। তো সাইপ্রিনিড মাছ অর্থাৎ রুই, কাতলা, পুঁটি এগুলো সব হচ্ছে ফাইসোস্টোমাস। আচ্ছা, এই যে দেখো বায়ুথলির বাহিরের দিকে ঘন সন্নিবিষ্ট রক্তজালক সমৃদ্ধ। আচ্ছা, ভালো কথা। সো এই রক্তজালকগুলার টিউনিকে এক্সটার্নে ইন্টারনে থাকে। আচ্ছা, হোয়াট এভার। দেখো বায়ুথলির উভয় প্রকোষ্ঠের, আমরা উভয় প্রকোষ্ঠের অন্তঃপ্রাচীরের এপিথেলিয়াম একটি করে লাল রঙের গ্যাস ঘণ্টি থাকে। দেখো এইখানে একটা করে লাল রঙের গ্যাস ঘণ্টি আছে, এরকম করে দিবা, আবার এখান থেকে এরকম করে দিবা। যদিও এগুলো অনেকগুলা কৌশিক জালিকা, বাট এইটা একটা, এইটা একটা। সো দেখো উভয় প্রকোষ্ঠের অন্তঃপ্রাচীরে একটি করে লাল রঙের গ্যাস ঘণ্টি থাকে, যেটার নাম হচ্ছে রেটিয়া মিরাবিলি অথবা রেটিয়া মিরাবিলিয়া। ঠিক আছে? মিরাবিলি হচ্ছে এক বচনে, আর বহু বচন অর্থাৎ দুইটা যেহেতু থাকে, রেটিয়া মিরাবিলিয়া। ঠিক আছে? সো এটা বেসিক্যালি গ্যাস গ্রন্থি হইল মূলত এটা ঘন সন্নিবিষ্ট কৈশিক জালিকার গুটি, গুটি মানে সমষ্টি, আমি এটাই বলতেছিলাম। তো অগ্রপ্রকোষ্ঠের গ্যাস গ্রন্থি রক্ত থেকে গ্যাস শোষণ করে। অর্থাৎ ধরো এই জায়গায় রক্ত আছে, রক্ত থেকে গ্যাস শোষণ করে হচ্ছে আমার এই সম্মুখ প্রকোষ্ঠ, সেটা বায়ুথলিতে ক্ষরণ করে। আচ্ছা, অগ্রপ্রকোষ্ঠের গ্যাস গ্রন্থি, আচ্ছা অগ্রপ্রকোষ্ঠের গ্যাস গ্রন্থি, সরি টু সে, এই যে অগ্রপ্রকোষ্ঠের যে গ্যাস গ্রন্থিটা সেইটা রক্ত থেকে, ধরো এই সাইডে রক্ত আছে, রক্ত থেকে গ্যাস শোষণ করে বায়ুথলিতে সেটা খনন করে। অন্যদিকে পশ্চাৎ প্রকোষ্ঠের গ্যাস গ্রন্থি বায়ুথলি থেকে গ্যাস শোষণ করে রক্তে আবার প্রেরণ করে, অর্থাৎ আবার সে রক্তে ব্যাক করে। ব্যাপারটা দেখো, ব্যাপারটা সুন্দর। ব্যাপারটা কীরকম দেখো, যে এই গ্যাস গ্রন্থিগুলা মূলত তো রক্তনালী। সো এই রক্তনালী থেকে অক্সিজেন বা হচ্ছে বলতে পারি গ্যাস, যেই গ্যাসগুলাই আছে অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, এই গ্যাসগুলাকে গ্রহণ করে সম্মুখ প্রকোষ্ঠ থেকে তারপর পশ্চাৎ প্রকোষ্ঠে যায়, আর পশ্চাৎ প্রকোষ্ঠ থেকে আবার রক্তে
ব্যাক করে জিনিসটা। সো এইভাবেই চলতে থাকে। সো এই বায়ুথলির ইম্পর্টেন্সটা কি, কিছু পরিমাণ বায়ু দ্বারা সঞ্চয় করে রাখে যাতে ইমার্জেন্সি কাজে তারা ব্যবহার করতে পারে, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এগুলো। যদিও কার্বন ডাইঅক্সাইডের কাজ নেই, মূলত অক্সিজেনটাই রাখা দরকার ছিল। এখন দেখো ওয়েবেরিয়ান ওসিকল নামে একটা কথা আছে, সেটা কি, ধরো এই জায়গায় আমাদের একটা অন্তঃকর্ণ আছে, এই অন্তঃকর্ণগুলা কতগুলা ক্ষুদ্র প্রকোষ অস্থি দিয়ে বায়ুথলির সাথে সংযুক্ত থাকে। তো এইগুলোর নাম হচ্ছে ওয়েবেরিয়ান অসিকল, ওয়েবেরিয়ান অসিকল, বাট এটা উচ্চারণ লিখছে ভেবেরিয়ান, আসলে ভেবেরিয়ান না। দেখ এটা আসলে ইংলিশে কিন্তু ওয়েবেরিয়ান অসিকল। সো ভেবেরিয়ান কেন লিখছে আমি জানি না। তাহলে চিন্তা করো এই জায়গায় কোন একটা জায়গায় অন্তঃকর্ণ আছে আমার, এই অন্তঃকর্ণের সাথে আমার বায়ুথলি একটা সংযোগ ঘটাইছে কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অস্থি। চিন্তা করে এরকম ক্ষুদ্র ক্ষুদ্র অস্থি সংযোগ ঘটাইছে। এক্স্যাক্টলি এই ক্ষুদ্র ক্ষুদ্র অস্থিগুলোকে আমরা বলবো ওয়েবেরিয়ান অসিকল। অসিকল মানে ক্ষুদ্র ক্ষুদ্র অস্থি, ওয়েবেরিয়ান অসিকল। ঠিক আছে, মনে থাকবে। আমাদের মনে হয় পড়া শেষ, আমাদের আর তেমন কিছু নাই আর। এই তো আমরা মোটামুটি শিখে গেছি আমাদের যা কিছু লাগে। আর বায়ুথলির কাজগুলো তোমরা একটাবার পড়ে নিবা, বায়ুথলির কাজ ইম্পর্ট্যান্ট। সো অ্যাটলিস্ট তোমরা দাগানো যে লাইনগুলো আছে সেগুলো অ্যাটলিস্ট দেখে নিবা, আর হচ্ছে হেডলাইন মুখস্থ করবা। কারণ এমসিকিউতে আসতে পারে নিচের কোনটি বায়ুথলির কাজ, নিচের কোনটি বায়ুথলির কাজ নয়, কিংবা এমনও হইতে পারে তোমাকে অনুধাবনমূলক প্রশ্ন বলবে যে বায়ুথলির কাজগুলো লেখো। সো সংক্ষেপে হইলেও তোমাকে একটা জানা লাগবে এই জন্য। সো সংক্ষেপে হইলেও প্রতিটা কাজ তোমাকে জানা লাগবে। বায়ুথলির প্রথম কাজ হচ্ছে প্লবতা রক্ষা করা। এটা প্লবতা রক্ষাকারী অঙ্গ। এটার কারণে, এটাকে গ্যাস থাকার কারণে প্রতিটা মাছ অনেক লাইটার হয়ে যায়, ঘনত্ব কমে যায়, যার কারণে পানিতে তারা ভাসতে পারে। সো মাছ পানিতে ভাসতে পারার একটা বড় কারণ, মাছের ওজন যতই হোক না কেন তারা ডুবে যাবে না। হ্যাঁ, ওরা চাইলেই একটু হালকা করে পানির উপরে ভেসে থাকতে পারবে। সো কারণ হচ্ছে ওদের প্লবতা রক্ষাকারী অঙ্গ আছে, বায়ুথলি। আচ্ছা, এটা গ্যাসের পরিমাণ ওরা বাড়ানো কমানো ওরা নিজেরা কন্ট্রোল করতে পারে। আচ্ছা, ভালো কথা। অভিযোজনক্ষম ভাসন্ত, অর্থাৎ বায়ুথলি ভাসন অঙ্গ হিসেবে কাজ করে। আচ্ছা, সবই একই ধরনের কথাবার্তা। তারপরে আসো শ্বসনে ভূমিকা রাখে। বায়ুথলির অক্সিজেনের আধার হিসেবে কাজ করে। আমি বলছিলাম না অক্সিজেনটা গুরুত্বপূর্ণ, বায়ুথলিতে অক্সিজেনটা সঞ্চয় করে রাখে যাতে পরবর্তীতে কোনো যদি অক্সিজেনের ঘাটতি দেখা দেয় তাহলে বায়ুথলিতে উপস্থিত অক্সিজেন নিয়ে সে তার ঘাটতিটা পূরণ করে শ্বসন কার্য ঠিকই চালায় যাবে। প্রতিধ্বনি সৃষ্টি, এটা খুবই ইম্পর্টেন্ট প্রতিধ্বনি সৃষ্টিতে। হ্যাঁ, ঠিক আছে। বায়ুথলি মানে কেমনে মাছ শব্দ শুনতে পারে, যেমন ব্যাপারটা বুঝো, বায়ুথলিতে পানিতে যে উৎপন্ন শব্দের প্রতিধ্বনি সৃষ্টি করতে পারে, যা ওয়েবেরিয়ান অসিকল দিয়ে অন্তঃকর্ণে পৌঁছালে মাছ শব্দ শুনতে পারে। আচ্ছা, বেসিক্যালি বায়ুথলি শব্দের প্রতিধ্বনি সৃষ্টি করে পানির মধ্যে, যেটা ওয়েবেরিয়ান অসিকল দিয়ে যখন আবার অন্তঃকর্ণে পৌঁছায় তখনই মাছ শুনতে পারে। তারপরে আসে শব্দ উৎপাদন। এই যে প্রায় কাছাকাছি কথা, প্রতিধ্বনি সৃষ্টি, শব্দ উৎপাদন, ভূমিকা রাখা, চাপ নিয়ন্ত্রণ। জাস্ট আমরা হেডলাইনগুলো পড়ে যাব, তাতেই আমাদের এনাফ। এই যে আমরা মূলত ফুলকার এই ছবিটা আমরা ওই সময় প্র্যাকটিস করছিলাম, এই ছবিটা পরীক্ষা আসবে সর্বোচ্চ। আর এই যে এখান থেকে সুন্দর করে তোমরা ছবিটা প্র্যাকটিস করে নিও, আমি তাও এখানে দিছি, তোমরা জাস্ট এখানে একটু এভাবে করে আঁকবা। হ্যাঁ, এভাবে চুলের মতো করে দিবা গ্যাস গ্রন্থিটা, রেটিয়া মিরাবিলিয়া, এটাকে একটু চুলের মতো করে দিবা, এবং যত ঘন করে আঁকতে পারো তত ভালো। ঠিক আছে, 2 প্রকোষ্ঠের নিচে থাকবে। এখান থেকে ইনপুট হবে, এখানে যাবে, দেন আবার ব্যাক করবে। ঠিক আছে, এটা একটা সাইকেল। এই তো। সো এখন জাস্ট আমাদের এমসিকিউর জন্য এই পার্টগুলো তোমরা একটু নিজ দায়িত্বে পড়বা। আমি তোমাদেরকে দাগানো বই দিয়ে দিছি অলরেডি, তোমরা একটু দাগানো বই দেখবা। তো এগুলো এমসিকিউ, ছোটোখাটো এমসিকিউ। বিশেষ করে প্রজনন ঋতুটা দেখবা, বর্ষাকালে হচ্ছে প্রজননের উপযুক্ত সময়। তো এগুলো দেখবা, কোন সময় 2 বছর বয়সে তারা জননক্ষম হয়ে ওঠে, এই ধরনের ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো দেখবা। তারপর কখন পানিতে ডিম ছাড়ে সেগুলো দেখবা, তাপমাত্রা কতটুকু থাকে। ঠিক আছে, পানিতে অক্সিজেনের ঘনত্ব বেশি থাকলে তখনই ভালো। তারপর রুই মাছের ক্ষেত্রে কি অন্তঃনিষেক ঘটে নাকি বহির্নিষেক ঘটে? অবশ্যই যে কোনো মাছের ক্ষেত্রেই বহির্নিষেক ঘটে, অর্থাৎ পানিতে শুক্রাণুগুলো ছেড়ে দেয়, ডিম্বাণুগুলো ছেড়ে দেয়, সো পানির মধ্যে তাদের মিলন ঘটে। ঠিক আছে, তাদেরকে ডিরেক্ট সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে জড়াইতে হয় না। আচ্ছা, তো বিভিন্ন পোনা দশাগুলো দেখবা, রেণু পোনা,
তারপর হচ্ছে ধানি পোনা, আঙ্গুলি পোনা, ব্রুড মাছ। তাহলে 3টা ধাপ দেখবা, কি কি? রেণু, ধানি, আঙ্গুলি। সো এটা মনে রাখার একটা টেকনিক আমি আবিষ্কার করলাম, সেটা যে আমরা তো মূলত রাঁধুনি বলি যে রান্না করে, সো তাকে রাঁধুনি না বলে রাঁধুলি বলতে পারি। সো এটা হচ্ছে রেণু পোনা, এখানে হচ্ছে ধানি পোনা, দেন হচ্ছে এখানে আঙ্গুলি, লি থেকে আঙ্গুলি পোনা, এবং লাস্টে তো হচ্ছে পরিপূর্ণ মাছ বা ব্রুড মাছ। ব্রুড মাছ বড় আকার হয়ে যায়, তো এরপরে আস্তে আস্তে বড় মাছের দিকে আমরা রাঁধুলি, ব্রুড মাছ, এরপরে হচ্ছে ব্রুড, ডিরেক্ট ব্রুড, শেষ রাঁধুলি বড় বা ব্রুড। ঠিক আছে? সো 30 দিন পর আমার আঙ্গুলির পোনার আঙ্গিক পরিবর্তন ঘটে, 1.5 থেকে 2 বছর বয়সে যৌন পরিপক্কতা লাভ করে, এদেরকে আমরা ব্রুড মাছ বলি। শেষ। আর তোমাদেরকে বলছি যে তোমাদের সৃজনশীলে কি আসবে ভাইয়া? সৃজনশীলে যেটা আসবে এই যে ভাইয়া, রুই মাছের জাতীয় সংরক্ষণে কিছু পদক্ষেপ, এইটাই পড়তে হবে। ঠিক আছে? সো এতটুকু পদ্ধতি যদি তুমি পড়তে পারো রুই মাছ ভাইয়া, মোর দেন এনাফ। সো এই আর কি। ঠিক আছে? সো আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পারছো, প্রতিটা জিনিস ভালো করে নোট করছো। এতটুকুই ভাইয়া, টায়ার্ড হয়ে গেছি। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। পরবর্তী ক্লাসে আল্লাহ হাফেজ।